এটা কি ধরনের কথা বলতেছো তুমি ফারজানা? বড়দের সাথে কিভাবে কথা বলতে হয় তা তুমি ভুলে গেছো? আমি কিছুই ভুলিনি বাবা। আমি এমন একজনের সাথে কথা বলতেছি যে কিনা আমার ভাইয়াকে মিথ্যা ষড়যন্ত্র করে বাসা থেকে তাড়িয়েছে। তোমার লুচ্চা ধর্ষক ভাইয়ের জন্য তুমি আমার আপুকে এভাবে অপমান করছো। এটা কিন্তু ঠিক করছো না। থাপ্পড়টা ফারজানা রিয়ার গালে দিল। চুপ, একদম চুপ। লুচটা তো তোমরা দু বোন, আমার ভাইয়া নয়। এসব কি শুরু করেছো ফারজানা তুমি? যে এই পরিবারের সমস্ত সম্মান ডুবিয়ে দিয়ে চলে গেছে তার জন্য তোমার এই বিহেভ করাটা ঠিক হচ্ছে না। ফারজানার কাণ্ডে সেখানে উপস্থিত সবাই আশ্চর্য হয়ে গেছে। কি হচ্ছে কি ফারজানা? তুই আমাদের মেহমানদের সামনে এসব কি আচরণ করছিস? কেন ফারজানা, কি আচরণ করেছে শুনি? ও যা করতেছে ঠিকই করতেছে। রেদনের আম্মু আর ফারজানা নিচে যেখানে সবাই বসে সেখানে চলে গেল। ফারজানার আম্মু নিচে নামতেই দেখতে পেল রিয়া আর রিমিও সেখানে বসে আছে। তারা কিছু একটা নিয়ে আলোচনা করতেছে। ফারজানা বুঝতে পারলো যে ওর বিয়ের কথা হয়তো আলোচনা করছে। ওরা নিচে নেমে সবার সাথে বসে পড়ল। এখন কিছু বলল না। রিমি বলল, ছোট মা, আমি একটু কথা বলবো। কি কথা? আমি বলছিলাম কি যে ফারজানার সাথে আমার ছোট ভাই মাসুদের বিয়ে দিলে কেমন হয়? হঠাৎ এই প্রস্তাব কেন? আসলে আমি চাইছিলাম যেন আমরা সবাই একসাথে থাকি, আমাদের দুই পরিবারের মধ্যে যেন নতুন সম্পর্ক হয়। হ্যাঁ, তোমার কথা ঠিক আছে বৌমা, কিন্তু ফারজানাকে আমরা বিয়ে দিতে চাই না এত তাড়াতাড়ি। ওর পড়াশোনা শেষ হবে, তারপর সামনে ওর এসএসসি পরীক্ষা শুরু হবে। বিয়ের পরও তো পড়াশোনা করতে পারবে। এসএসসি পরীক্ষার পর না হয় বিয়েটা হোক। রিমির এসব কথা শুনতে ফারজানার খুব রেগে গেছে। রিমিকে সে বলল, ব্যাস, অনেক কথা বলেছো তুমি। আমার বিয়ের ব্যাপারে আর একটা কথাও বলবে না। আমাকে নিয়ে তোমাকে ভাবতে হবে না, তুমি তোমার নিজেটা নিয়ে ভাবতে থাকো। এটা কি ধরনের কথা বলতেছো তুমি ফারজানা? বড়দের সাথে কিভাবে কথা বলতে হয় তা তুমি ভুলে গেছো? আমি কিছুই ভুলিনি বাবা। আমি এমন একজনের সাথে কথা বলতেছি যে কিনা আমার ভাইয়াকে মিথ্যা ষড়যন্ত্র করে বাসা থেকে তাড়িয়েছে। তোমার লুচ্চা ধর্ষক ভাইয়ের জন্য তুমি আমার আপুকে এভাবে অপমান করছো। এটা কিন্তু ঠিক করছো না। থাপ্পড়টা ফারজানা রিয়ার গালে দিল। চুপ, একদম চুপ। লুচটা তো তোমরা দু বোন, আমার ভাইয়া নয়। এসব কি শুরু করেছো ফারজানা তুমি? যে এই পরিবারের সমস্ত সম্মান ডুবিয়ে দিয়ে চলে গেছে তার জন্য তোমার এই বিহেভ করাটা ঠিক হচ্ছে না। ফারজানার কাণ্ডে সেখানে উপস্থিত সবাই আশ্চর্য হয়ে গেছে। কি হচ্ছে কি ফারজানা? তুই আমাদের মেহমানদের সামনে এসব কি আচরণ করছিস? কেন ফারজানা, কি আচরণ করেছে শুনি? ও যা করতেছে ঠিকই করতেছে। ছোট মা, তুমিও ফারজানার হয়ে কথা বলতেছো? ওর সাহস হয় কি করে আমাকে অপমান করার, আমার ছোট বোনের গায়ে হাত তোলার? তোমাদের দু বোনের ভাগ্য ভালো যে এখনো তোমাদের এই বাসা থেকে গাড় ধাক্কা দিয়ে বের করে দিইনি। ফারজানা, তুই কিন্তু বেয়াদবির সীমা অতিক্রম করে যাচ্ছিস। আমি কোনো বিয়াদবি করিনি ভাইয়া। বিয়াদব যদি হয় তো সেটা হচ্ছে তোমার বউ আর শালি, যারা মিথ্যা ষড়যন্ত্র করে আমার ভাইয়াকে অপরাধী সাজিয়েছে। একদম বাজে কথা বলবে না ফারজানা। তখন থেকে যা ইচ্ছে তাই বলে যাচ্ছ। কোনো প্রমাণ আছে তোমার কাছে যে আমরা দুই বোন এসব করেছি? নিজের লুচ্চা ভাইয়ের জন্য আমাদের উপর দোষ চাপিয়ে দিতেছ? প্রমাণ আছে আমাদের কাছে। আমার ছেলে যে নির্দোষ ছিল সেটা এক্ষুনি প্রমাণ হয়ে যাবে। ফারজানা, রেকর্ডিংটা শোনাও এদের। এরা সবাই মিলে আমার ছেলেকে মেরে রক্তাক্ত করেছিল। এখন বুঝতে পারবে সেদিনকে সত্য আর কে মিথ্যে ছিল। রিমি আর রিয়া তো রেদনের আম্মুর কথা শুনে ভয় পেয়ে গেছে। একে অপরের মুখের দিকে তাকাচ্ছে। ফারজানা সেদিকে লক্ষ্য করে মুচকি হাসি দিয়ে মোবাইলের ধারণকৃত রেকর্ডটি চালু করলো। রেকর্ড চালু হওয়ার পর সবাই শুনতেছে রিমি আর রিয়ার কথা। পুরো রেকর্ড শোনার পর পরিবারের সবাই একদম নিস্তব্ধ হয়ে গেছে। রেদনের আম্মু তো পুরোটা রেকর্ড শুনে কান্না করতেছে। রিমি আর রিয়া তাদের মিথ্যা অভিনয়ের খোলস ধরা পড়ে যাওয়ায় ভয় কাঁপতেছে। রাসেলের চোখ দিয়ে আগুন বের হইতেছে। কি হলো রাসেল ভাইয়া? এবার তো নিজের বউয়ের আসল রূপটা দেখলে। আর বাবা, তুমি নিজের সন্তানকেই চিনতে পারলে না?
সবসময় ভাইয়ার পছন্দ অপছন্দের বিপরীতে গিয়েছো তুমি। তোমার আর আপুর ভালোবাসা থেকে বঞ্চিত করেছিলা ওকে, কিন্তু ভাইয়া তো তারপরও ভালো, কিন্তু সেটাও তোমাদের সহ্য হলো না। ফারজানার কথা শুনে চুপ হয়ে গেছে, কারো মুখে কোনো কথা নেই। সবাই নিজে নিজে অনুতপ্ত হয়ে যাইতেছে যে তারা কত বড় অন্যায় করেছে রেদনের সাথে। কি হলো রিয়া আর রিমি ভাবি, তোমাদের মুখ বন্ধ হয়ে গেল কেন? তোমরা মেয়ে মানুষ হয়ে এত বড় জঘন্য ষড়যন্ত্র করতে তোমাদের বিবেকে বাঁধলো না? আসলে আমি বাকি কথা রিমি বলার আগেই ঠাস ঠাস করে রিমির দুই গালে দুইটা চড় মারল রাসেল। রিয়া কিছু বলতে চেষ্টা করলেও ওকেও চড় মারে রাসেল। ছি রিমি ছি, তুমি যে এতটা নীচ আমি ভাবতেই পারছি না। এত জঘন্য তুমি! যেই ভাইকে আমি কখনো রাগ পর্যন্ত হয়নি, সেই ভাইকে তোমার দু বোনের জন্য আমি মেরেছি। ছি! আর রিয়া, আমার ভাইয়াকে তো তুমি শুধু স্ট্যাটাস দেখে ভালোবেসেছিলে, তোমার তো কোনো যোগ্যতাই নাই আমার ভাইয়ার বউ হওয়ার। সবাই এখন রিমি আর রিয়াকে বিভিন্ন ধরনের কথাবার্তা বলছে। ওরা দু বোন শুধু কান্না করেই যাচ্ছে। রেদনের বাবা নিস্তব্ধ হয়ে গেছে। হয়তো তিনি নিজের ভুল বুঝতে পেরে নিজে অনুতপ্ত হইতেছেন। রেদনের মা বলল, কি হলো, এখন সবাই চুপ করে আছো কেন? সেদিন তো আমার ছেলের কোনো কথাই শুনোনি, আজ কেন সব জানার পরও চুপ করে আছো? রিমি, তোমাকে তো রেদওয়ান বড় বোনের মতন মনে করতো, তুই সেই সম্পর্ককে এভাবে নষ্ট করলে? তোমাকে কি বলবো, সেখানে ওর বাবা ভাই নিজের বড় বোনই বিশ্বাস করেনি। তুমি আজ এই মুহূর্তে এই বাসা থেকে চলে যাবে। আর যতদিন না আমার ভাইকে আমি খুঁজে পাবো আর সে যদি তোমাকে ক্ষমা করে, তাহলে এই বাড়িতে তোমার স্থান হবে, নয়তো না। আমি যেন তোমার আর এই বাসায় না দেখি। রেদনের আম্মু শুধু কান্না করতেছে আর বলতেছে রেদনকে তার বুকে ফিরিয়ে দিতে। এদিকে আমি বাসায় এসে ফ্রেশ হয়ে বসার রুমে যেতেই মারিয়া বলতে লাগলো, কি ভাইয়া, ভাবির বাসায় গিয়ে কি হলো? আন্টি তোমার এই বুড়ি মেয়েকে কিন্তু এবার পেটাবো। কি ওর ভাবি হয় জিজ্ঞেস করো তো। কেন, তুমি মেয়েটার সাথে ঘুরতে যেতে পারো আর আমি বললেই দোষ? ও আমার বন্ধু হয় বুঝলি। হ্যাঁ, কেমন বন্ধু সেটা তো আমি জানি, আমাকে বোঝাতে এসো না। ওই পড়িস তো কেবলমাত্র ক্লাস 7-এ, আর কথা শুনে মনে হয় যেন তুই প্রেমের ক্ষেত্রে পিএইচডি করছিস। ভাইয়া, সবকিছু বুঝতে বয়স আর ক্লাসের দরকার হয় না। হয়েছে বোন, মাফ কর আমায়, তুই সব বুঝিস। আন্টি আমার আর মারিয়ার খুনসুটি দেখে হাসতে হাসতে বলল, কেন রে সামিরা, আমার ছেলেটা কি দেখতে খারাপ নাকি? হ্যাঁ, যে সে কারো প্রেমে কিংবা কোনো মেয়ে ওর প্রেমে পড়তে পারবে না? আমি কি সেই কথা বলেছি নাকি? আমার ভাইয়াটা তো হেব্বি সুন্দর, যদি ভাইয়াকে হিরো স্টাইলে কোনো মেয়ে দেখে তাহলে সবাই প্রেমে পড়ে যাবে। হয়েছে আর পাইম দিস না। আন্টি আমি গ্যারেজে গেলাম, বাসা থেকে বের হয়ে গ্যারেজে গেলাম। আজ রিক্সা নিয়ে আর বের হলাম না। গ্যারেজেই সন্ধ্যা পর্যন্ত কাজ করে বাসায় এসে পড়তে বসলাম। রাতে খাবার খেয়ে শুয়ে আম্মুর কথা ভাবতে লাগলাম। পরক্ষণে হিমুর কথা আর ওর আম্মুর বলা কথাগুলো মনে পড়তে লাগলো। আসলে ওরা অনেক ভালো, অনেক বড়লোক, কিন্তু কোনো অহংকার নেই। নিজের মেয়ে একটা রিক্সাওয়ালাকে ভালোবাসে, তারপরে তিনি মেয়েকে সাপোর্ট দিলেন। এভাবেই দিন যেতে লাগলো। হিমুর সাথেও আগের থেকে আরও বেশি বন্ধুত্ব হয়ে গেছে, বলা চলে প্রেমেই চলছে। কিন্তু কেউ কাউকে এখনো প্রপোজ করেনি, শুধু জানি দুজন দুজনকে ভালোবাসি। কলেজে কোনো মেয়ের সাথেই কথা বলতে দেয় না, সবসময় কেয়ার করে আমার। রাগ অভিমান সব কিছুই হয়, কিন্তু কেউ বেশিক্ষণ রাগ অভিমান করে থাকতে পারে না। আমি ভেবে রেখেছি সামনে হিমুর জন্মদিন আসতেছে, সেদিন হিমুকে প্রপোজ করব। কলেজ, পড়াশোনা, রিক্সা চালানো আর গ্যারেজ, এই নিয়ে এই দিনগুলো অতিবাহিত হইতেছে আমার। আঙ্কেল আন্টি নিষেধ করে আমাকে যে আমি যেন আর রিক্সা না চালাই, কিন্তু আমি আমার কাজ চালিয়েই যাচ্ছি। একদিন আমি কলেজ যাওয়ার সময় সুমন ফোন দিল। কি খবর দোস্ত, কেমন আছিস তুই? আমি ভালো আছি, তুই কেমন আছিস? আলহামদুলিল্লাহ ভালো আছি। বাকিদের কি অবস্থা? বাকিরা সবাই ভালো আছে। তোর জন্য একটা গুড নিউজ আছে বন্ধু। কি নিউজ? তোর পরিবার ভাবি আর রিয়ার ষড়যন্ত্রের কথা জেনে গেছে। কিভাবে জানলো? তখন সুমন আমাকে সব খুলে বলল। তোর মা সারাক্ষণ কান্না করে রে দোস্ত, তোকে সবাই খুঁজতেছে। আম্মু আর বোনের জন্য আমারও খুব কষ্ট হয়, কিন্তু আমি বাসায় ফিরবো না আর। তোরা প্লিজ আমার কথা কেউ বলবি না। ঠিক আছে বন্ধু। সুমনের সাথে কথা বলতে বলতে কলেজে গেলাম। কলেজে গিয়ে ক্লাস করলাম। টিফিন পিরিয়ডে হিমু আর শিয়ানের সাথে আড্ডা দিলাম। এখন নতুন কিছু বন্ধু হয়েছে, ওরাও আমাদের সাথে আড্ডা দেয়। আজ রবিবার, আগামী সোমবার 21শে ডিসেম্বর
হিমুর জন্মদিন। আমি আর শিয়ান মিলে প্ল্যান করান কিভাবে হিমুকে সারপ্রাইজ দেওয়া যায়। মিমকেও সাথে নিলাম। পরে তিনজনে মিলে একটা প্ল্যান করলাম। কি প্ল্যান করেছি সেটা পরে জানতে পারবেন। এদিকে রেদনের পরিবার রেদনকে পুরো 20 গ্রাম খুঁজেছে, কিন্তু কোথাও কোনো খোঁজ পায়নি। রেদনের বন্ধুদেরকেও জিজ্ঞেস করেছে, কিন্তু ওরাও কিছু বলতে পারেনি। রাসেল রিমিকে ওর বাবার বাড়িতে পাঠিয়েছে। রিমিও নিজের ভুল বুঝতে পেরে এখন অনুতপ্ত। বারবার রাসেলের কাছে, পরিবারের সবার কাছে ক্ষমা চেয়েছে। রাসেল বলেছে রেদনকে যদি তারা খুঁজে পায় তাহলে রিমিকে সে নিয়ে আসবে, নয়তো না। রেদনের আম্মু ছেলের জন্য সর্বদাই কান্না করে, কিন্তু কেউ জানে না রেদন কোথায়, বেঁচে আছে নাকি মরে গেছে। বাসায় আগের মতো আর হাসি খুশি নেই। আগামীকাল হিমুর জন্মদিন। আমরা আমাদের প্ল্যান মতো কাজ করতে লাগলাম। হিমু কিছুই জানতে পারলো না। জন্মদিনের রাতে আমি সন্ধ্যার পর শিয়ান সহ বাকি কাজগুলো করলাম। হিমুদের বাসার ছাদে সুন্দর করে সাজিয়েছি, লাইটিং করেছি। আন্টিকে আমাদের প্ল্যান সম্পর্কে বলেছি, তিনি খুব খুশি হয়ে আমাদেরকে হেল্পও করেছেন। সব কাজ কমপ্লিট করতে প্রায় রাত 10টা বেজে গেছে। আর 2 ঘন্টা অপেক্ষা করতে হবে। হিমু জন্মদিনের রাতে রুমে মন খারাপ করে শুয়ে আছে। হিমু মনে মনে ভাবতেছে আজ তার জন্মদিনের রাত, কিন্তু সন্ধ্যার পর থেকে রেদন ওর সাথে কথাই বলেনি। নাকি ও ভুলেই গেছে যে আজকে হিমুর জন্মদিন। একটু অভিমান হয়ে গেল রেদনের উপর। মন খারাপ করে রুমে আসে ছুঁয়ে। রাত তখন 11:50 বাজে। হঠাৎ করে মিম হিমুর রুমে আসলো। দরজার নক ছিল না। হিমু মিমকে দেখে বলল, কি রে, আজকে না তোর জন্মদিন, এভাবে মন খারাপ করে শুয়ে আছিস কেন? কিছু না, এমনিতেই। কিছু না মানে কি হয়েছে বল? আরে আপু, কিছু না, এমনিতেই মনটা ভালো নেই। কেন? দেখ, আজকে আমার জন্মদিন, তুই আসলি, কিন্তু রেদওয়ানের আজকে কোনো খবরই নেই, একটা মেসেজও নেই, ফোনও দেয় নাই। ও তাই তো বলি, মন আজকের দিনেও খারাপ কেন? মন তো খারাপ হবেই, কালকে আগে কলেজে গিয়ে ওর দেখা পাই, তারপর বোঝাবো মজা কাকে বলে। সে কালকে যা করার করিস, এখন চল একটু ছাদে ঘুরে আসি। মন খারাপ করে শুয়ে থাকতে হবে না, চল। এত রাতে ছাদে? হ্যাঁ চল। মিম আর হিমু ছাদের দিকে যাইতেছে, কিন্তু হিমু জানে না তার জন্য কি সারপ্রাইজ অপেক্ষা করতেছে ছাদে। ছাদের দরজা যাওয়ার একটু আগে মিম হিমুকে দাঁড়াতে বলল। আবার কি হলো তোর? 1 মিনিট দাঁড়া। মিম একটা কালো পর্দা দিয়ে হিমুর চোখ বেঁধে দিল। কি হলো? তুই আমার চোখ বাঁধতেছিস কেন? কোনো প্রশ্ন করবি না, চল ছাদে। এদিকে 12টা বাজার আর 2 মিনিট বাকি আছে। আমি, শিহান, আন্টি আমরা ছাদে মিম আর হিমুর আসার জন্য অপেক্ষা করতেছি। 1 মিনিট বাকি থাকতে মিম হিমুকে নিয়ে আসলো। পুরো ছাদ লাইটিংয়ে আলোয় ঝলমল করতেছে, কিন্তু হিমুর চোখ বন্ধ থাকায় কিছুই বুঝতে পারলো না। ছাদে ছোট ছোট একটা টেবিল, মোমবাতি আর কেক রাখা রয়েছে। হিমুকে টেবিলের সামনে এসে দাঁড় করানো হলো। হিমু বারবার মিমকে তার চোখ খুলে দিতে বলতেছে, কিন্তু মিম কোনো কথাই বলছে না। 12টা বাজার সাথে সাথে মিমকে ইশারায় হিমুর চোখ খুলে দিতে বললাম। মিম হিমুর চোখ খুলে দেওয়ার সাথে সাথেই আমরা সবাই একসাথে হ্যাপি বার্থডে উইশ করলাম। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ হিমু। হিমু তো নিজের চোখের সামনে সবকিছু আয়োজন আর এত সুন্দর সারপ্রাইজ দেখে খুশিতে কেঁদেই ফেলেছে। থ্যাংক ইউ সো মাচ সবাইকে, আমি খুব খুশি হয়েছি। আমি তো ভেবেছি যে আমার জন্মদিনের কথা সবাই ভুলে গেছে। সবারই মনে ছিল, কিন্তু রেদওয়ান তোকে সারপ্রাইজ দিতে চেয়েছিল, তাই এই প্ল্যান রেদওয়ানই করেছে। হিমু মিমের কথা শুনে আমার দিকে এসে আমাকে জড়িয়ে ধরলো। আমি তো লজ্জায় শেষ, কারণ আন্টিও সাথে দাঁড়িয়ে আছে। তখন মিম বলল, এই যে হিমু ম্যাডাম, সাদে কিন্তু আরও মানুষ আছে, ফ্রিতে কি আরও সিনেমা দেখাবি নাকি? হিমু তখন লজ্জা পেয়ে আমাকে ছেড়ে দিল। আমি আন্টির দিকে তাকিয়ে দেখি আন্টি মুসকে মুসকে হাসতেছে। আমি বললাম, কেক কাটার সময় হয়ে গেছে, এসো। হ্যাঁ, তাড়াতাড়ি কেকটা কাটো। হিমু কেক কাটলো, আন্টিকে খাই দিল, তারপর আমাকে। আমিও হিমুকে খাই দিলাম। আর আমি শিয়ান ফটো তুলতে ব্যস্ত। কেক কাটার পর্ব শেষ হওয়ার পর আন্টি বিরিয়ানি রান্না করছে, তা খাইতে ডাকলো। আন্টি আমাদের ডাক দিয়ে নিচে চলে গেল। আমরা শুধু 4 জন ছাদে বসে আছি। আমি মনে মনে ভাবতেছি কিভাবে হিমুকে প্রপোজ করব। তখন এই মিম বললো, কি রে, এভাবে কি চুপ করে বসে থাকবো নাকি? ভাই, আজ তোর যেটা করার কথা ছিল করে ফেল, আমার খুব ক্ষুধা লাগছে। কি করার কথা বলছে ওরা তোমাকে? আরে কিছু না, ওদের কথা বাদ দাও। বাদ দিব কেন? বলো, কি করার কথা ছিল? দেখ ভাই, তাড়াতাড়ি কর, পেট সিগন্যাল দিচ্ছে। আমি আর দেরি না করে হিমুর সামনে গিয়ে একটা ফুল নিয়ে প্রপোজ করলাম।
হিমু ছলছল চোখে আশ্চর্য হয়ে আমার দিকে তাকিয়ে আছে। আমার হাত থেকে ফুলটা নিয়ে আমাকে সজোরে জড়িয়ে ধরলো। আমিও ভালোবাসার মানুষটিকে বুকের মাঝে জড়িয়ে নিলাম। কিছুক্ষণ এভাবে থাকার পর আমি হিমুকে বুক থেকে তুলে কপালে একটা কিস দিলাম। তখন হিমু বলল, আজ আমার সব থেকে খুশির দিন যে তোমরা এভাবে আমার জন্মদিন উইশ করবে, ভাবতেই পারিনি। আর আর কি আর আমার ভালোবাসাকে আমি আমার জন্মদিনের রাতেই পেয়ে গেলাম। এর চেয়ে খুশি আর কি হতে পারে? তোদের প্রেমের আলাপ শেষ হলে একবার চল নিচে যাই। এই শালা তো দেখি সেই পেটুক, রাত 10টায় খেয়ে আসলি আর এখন আবার খাওয়ার জন্য তর্স হয়েছে না? চলো সবাই নিচে চলো। সবাই নিচে গিয়ে খেতে বসলাম। খাবার খেয়ে কিছুক্ষণ কথা বলে ওই রাতেই বাসায় চলে আসলাম। আন্টি আর হিমু থাকার জন্য বলেছিল, কিন্তু সেটা সম্ভব নয়। সেদিনই প্রথম হিমুর বাবার কথা জেনেছি, তিনি বিদেশে আছেন ব্যবসার জন্য। এর আগে হিমুর বাবার সম্পর্কে শুনিনি। এভাবেই চলে গেল আরও একটি বছর। সামনে ইন্টার পরীক্ষা চলে এসেছে। হিমুর সাথেও জমিয়ে প্রেম চলতেছে। ঢাকায় আসার প্রায় 2 বছর অতিক্রম হয়ে গেছে। 2 বছর রিক্সা চালিয়ে আর গ্যারেজে কাজ করে প্রায় 4 লাখ টাকা জমেছি। এখন পড়াশোনা একটু চাপ বাড়িয়েছে, কারণ 1 সপ্তাহ পর পরীক্ষা শুরু হবে। এদিকে রেদনের বাবা আর ভাই রেদনকে সব জায়গায় খুঁজেছে, কিন্তু কেউ রেদনের কোনো খোঁজ দিতে পারেনি। শেষে তারা হতাশ হয়ে রেদনের খোঁজ করা বাদ দিয়ে দিল। রেদনের আম্মু ছেলেকে নিয়ে সব সময় টেনশনে থাকেন। খুব বেশি প্রয়োজন না হলে কারোর সাথে তেমন একটা কথা বলে না। তাকে দেখে মনে হয় যেন তিনি হাসতেই ভুলে গেছেন। এদিকে রিমি তার কৃতকর্মের জন্য বারবার রাসেলের কাছে ক্ষমা চায়। রাসেল রিমিকে ফিরে আনেনি, কিন্তু সন্তান আর স্ত্রীর খরচ সময় মতো পৌঁছে দেন। মাঝে মাঝে দেখেও আসেন সন্তানকে। পরিবারের সবাই আগের মতো স্বাভাবিক হতে চেষ্টা করলেও শুধু রেদনের আম্মুর মধ্যে কোনো চেষ্টা নেই। তিনি এতটাই ভেঙে পড়েছেন। এদিকে আমার পরীক্ষা এগিয়ে আসলো আর 2 দিন পর পরীক্ষা শুরু হবে। আঙ্কেল আর আন্টি আমাকে নিষেধ করে দিল আমি যেন ভুলেও রিক্সা চালানো এবং গ্যারেজে না যাই। পড়াশোনায় মনোযোগ দিতে লাগলাম। পরীক্ষার কারণে কয়েকদিন থেকে হিমুর সাথে দেখা হয় না, কিন্তু ফোনে কথা হয়। মাঝে মাঝে আন্টির সাথে কথা হয়। রাতে পড়াশোনা শেষ করে খাবার খেয়ে শুয়ে পড়লাম। তখন হিমু ফোন দিল। হ্যালো, কেমন আছো? আমি ভালো আছি, তুমি কেমন আছো? হ্যাঁ ভালো আছি। কি করছো? এই তো শুইলাম। তুমি? আমিও। খাইছো তুমি? হ্যাঁ, তুমি? খাইলাম। একটা কথা বলার ছিল। হ্যাঁ বলে ফলে, কি বলতেছো? কয়েকদিন থেকে তো দেখাই হচ্ছে না, তোমাকে দেখতে খুব ইচ্ছে করতেছে। কালকে প্লিজ চলো একটু দেখা করি। আমারও একই অবস্থা গো। আচ্ছা কখন আর কোথায় দেখা করবো এখন? তুমি 12টার সময় কলেজের সামনে আসো, আমিও চলে আসবো। কিছুক্ষণ ঘুরবো আর কিছু কেনাকাটা আছে, করে তারপর বাসায় যাব। ওকে আমি আসবো। আরো কিছুক্ষণ কথা বলে ফোন রেখে ঘুমিয়ে গেলাম। পরের দিন সকালে পড়াশোনা করে 10টার দিকে খাবার খেলাম। 11টার দিকে রেডি হয়ে আন্টিকে বললাম যে একটু বাইরে থেকে আসি। মারিয়াও সেখানে ছিল। মারিয়া বলল, হ্যাঁ আম্মু, যেতে দাও, তোমার ছেলে তোমার বৌমার সাথে দেখা করতে যাবে। ওই তুই চুপ করবি? ও সত্যি বললাম তো এখন রাগ দেখাচ্ছ? আচ্ছা মারিয়া, আমার ছেলেটা হিমুর সাথে দেখা করতে গেলে কি সমস্যা? সমস্যা হলে ভাইয়া এখনো একদিনও ভাবিকে নিয়ে আসলো না কেন? আমার মিষ্টি ভাবিকে কি আমি দেখবো না? হ্যাঁ এটা কথা ঠিক। আচ্ছা বাবা, তুমি একদিন হিমুকে নিয়ে আসিও। আচ্ছা আন্টি, পরীক্ষার পর নিয়ে আসবো। এখন আমি চললাম। হিমুর সাথে দেখা করে কিছুক্ষণ ঘুরলাম। তারপর দুপুরে খাবার একটা হোটেলে খেয়ে কেনাকাটা করতে গেলাম। আমি হিমুকে একটা ড্রেস উপহার দিলাম। হিমু আমাকে নিজের পছন্দ মতো শার্ট প্যান্ট উপহার দিল। কেনাকাটা শেষ করে বিকেলে বাসায় চলে আসলাম। বাসায় এসে ফ্রেশ হয়ে একটু রেস্ট নিয়ে আবার পড়তে বসলাম। আজকে থেকে পরীক্ষা শুরু হবে। সকালে খাবার খেয়ে আঙ্কেল আন্টির কাছ থেকে দোয়া নিয়ে পরীক্ষা দিতে চলে গেলাম। পরীক্ষা সেন্টারে পৌঁছানোর কয়েক মিনিট পর হিমুও চলে আসলো। সিয়ানার মিম আমার আগেই চলে আসছে। সবাই কিছুক্ষণ পরীক্ষা দিয়ে কথা বললাম। পরীক্ষা শুরু হওয়ার 30 মিনিট আগে রুমে প্রবেশ করলাম। নিজের সিটে বসে পড়লাম। আমার পিছনেই হিমুর সিট পড়েছে, একটু দূরে শিহান আর মিম। যত সময় পরীক্ষা শুরু হলো। প্রথম পরীক্ষা আল্লাহর রহমতে অনেক ভালো হলো। প্রায় 1 মাসের মতো পরীক্ষা চললো। সবগুলো পরীক্ষাই ভালো হয়েছে। হিমু অনেক ভালো পরীক্ষা দিয়েছে। আশা করতেছি ভালো রেজাল্টই হবে। শেষ পরীক্ষার দিন বাসায় এসে ফ্রেশ হয়ে খাওয়ার পর সুমনকে ফোন দিলাম। হ্যালো দোস্ত, কি খবর? আলহামদুলিল্লাহ ভালো। তোর কি অবস্থা? পরীক্ষা কেমন হলো সবার? পরীক্ষা ভালোই হয়েছে দোস্ত, তোর কেমন হয়েছে? আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। তো কোথায় ভর্তি হওয়ার পরিকল্পনা তোদের? ঢাকা ভার্সিটিতে পরীক্ষা দেব, ওইখানেই পড়াশোনা করার ইচ্ছা। ও ভালোভাবে প্রস্তুতি নিস কেমন? হ্যাঁ দোস্ত।
সুমনের সাথে কথা বলে হিমুর সাথে কথা বললাম। পরীক্ষা শেষ হওয়ার 2 দিন পর থেকে আবারও গ্যারেজে কাজ শুরু করলাম। আঙ্কেল আন্টি অনেকবার বারণ করলো যেন আমি আর কাজ না করি। মাঝে মাঝে ভাবতেই অবাক লাগে, যেখানে আমার পরিবার আমাকে ত্যায্য করলো সেখানে এই মানুষগুলো আমাকে কতটা ভালোবাসে, আমাকে নিজের ছেলের মতোই দেখে। একদিন রিক্সা চালিয়ে বাসায় এসে ফ্রেশ হয়ে রুমে বসে আছি, তখনই হিমু ফোন দিল। হ্যালো, কেমন আছো? আমি ভালো আছি। তুমি কোথায় এখন? আমি তো বাসায় এখন। কেন? আমার বাসায় এসো, এক্ষুনি দরকার আছে। এখনই যেতে হবে? আসো। ওকে, আসতেছি। হিমুর সাথে কথা শেষ করে রেডি হয়ে আন্টিকে বলে বেরিয়ে পড়লাম হিমুদের বাসার উদ্দেশ্যে। বুঝলাম না হঠাৎ ফোন দিয়ে বাসায় কেন ডাকতেছে। কিছুক্ষণ পর হিমুদের বাসায় পৌঁছে গেলাম। কলিং বেল বাজানোর সাথে সাথে গেট খুলে গেল। দেখে দেখি হিমু। বা বেল বাজাতে দেরি, কিন্তু গেট খুলতে দেরি নেই। অপেক্ষায় ছেলে বুঝি? হ্যাঁ ছিলাম তো, আমার একটা মাত্র বর আসতেছে, থাকতে তো হবেই। ও তাই, বিয়ে না করতেই বর? হ্যাঁ, কেন? আমাকে ছেড়ে অন্য কারোর বর হওয়ার ইচ্ছে হচ্ছে নাকি? আরে আমি কি সেটা বলছি নাকি? তুমি তো আমার বউ হবে পাগলি। হুম ভুল করেও যদি অন্য মেয়ের দিকে তাকিয়েছো তো চোখ দুটোই বন্ধ করে দেব। বসো এখানে। কি ব্যাপার, হঠাৎ এত জরুরি ভাবে ডাকলে যে? তোমার পছন্দের বিরিয়ানি রান্না করেছি আজ আমি নিজেই, তাই ডাকলাম। আর কিছু কথা আছে। আন্টি কোথায়? আম্মু একটু বাহিরে গিয়েছে, এক্ষুনি এসে পড়বে। এসো আমার রুমে নিয়ে যাই তোমায়। বিয়ের আগে আগে এই বরকে রুমে ডাকতেছো? দূর, ফাজলামো না করে আসো। হিমু আমাকে ও রুমে নিয়ে গেল। রুমে ঢোকার সাথে সাথে হিমু আমাকে জড়িয়ে ধরে পাগলের মতো লিপ কিস করতে লাগলো। আমি তো হতভম্ব হয়ে গেছি হিমুর কাণ্ড দেখে। পরক্ষণে আমিও রেসপন্স দিতে লাগলাম। কতক্ষণ এভাবে ছিলাম জানি না, হঠাৎ দুজন দুজনকে ছেড়ে দিয়ে হাঁপাতে লাগলাম। হিমু লজ্জায় মাথা নিচু করে আছে, আমার সেই লজ্জা লাগতেছে। কিছুক্ষণ পর স্বাভাবিক হয়ে আমি হিমুকে বললাম, আজ কি হয়েছে গো তোমার, হঠাৎ করে এইভাবে শুরু করলে? জানি না, কিন্তু আজ তোমাকে দেখার পর থেকেই খুব ইচ্ছে করছিল কিস করতে। তুমি তো করবে না, তাই নিজেই আদায় করে নিলাম। তো কেমন লাগলো বরকে কিস করে? খুব ভালো এই অনুভূতি, আর ফিলিংসটা অসাধারণ। কথা বলতে বলতে দুজনে শুয়ে আছি। হিমু আমার বুকে মাথা দিয়ে শুয়ে আছে। এভাবে কিছুক্ষণ থাকার পর কলিং বেলের আওয়াজ শুনতে পাই। হিমু উঠে গিয়ে নিচে নেমে গেল। আমি তখনও শুয়ে আছি রুমে। নিচে আওয়াজ শুনে বুঝতে পারলাম যে আন্টি এসেছে। একটু পর হিমু রুমে আসলো। আসো নিচে যাই, আম্মু আসছে। আচ্ছা চলো। আমরা নিচে গেলাম, সোফায় বসে টিভি দেখতে লাগলাম। হিমু আমার কাঁধে মাথা দিয়ে আছে। কিছুক্ষণ পর আন্টি বসার রুমে আসলো। হিমুও ভালো হয়ে বসলো। আসসালামু আলাইকুম আন্টি, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আমি ভালো আছি, তুমি কেমন আছো বাবা? জি আলহামদুলিল্লাহ ভালো। তুমি তো আমাদের ভুলেই গেছো, আসোই না। আরে না আন্টি, আসলে পরীক্ষা শেষ, এখন একটু কাজের চাপ। হিমু, তোমরা কি খেয়েছো? না, আম্মু এখনো খায়নি। কি, ছেলেটাকে এখনো কিছু খেতে দাওনি? আমরা আপনার জন্য ওয়েট করতেছিলাম আন্টি। মনে মনে বলছি আপনার মেয়ে যে মিষ্টি খাওয়াইছে, আর কিছু না খেলেও চলবে। ও আচ্ছা, চলো আগে খেয়ে নিই, তারপর গল্প করা যাবে। সবাই খাইতে বসলাম। খাওয়া শেষ করে গল্প করতে লাগলাম। তখনই আন্টি বলল যে কোথায় ভর্তি হব। তো বাবা, কোথায় ভর্তি হবা তুমি? আন্টি আপনি তো জানেন আমার স্বপ্ন আমি ডাক্তার হব। হ্যাঁ, তাহলে এক কাজ করতে পারো, এখন থেকে মেডিকেলে ভর্তির প্রস্তুতি নাও। হিমিও ডাক্তারি পড়বে। তুমি যে ডাক্তারি পড়বে আমাকে তো আগে বলোনি। এমনি বলিনি, ভেবেছি একসাথে মেডিকেলে এক্সাম দিয়ে চমকে দিব তোমাকে, কিন্তু আম্মু তার আগেই বলে দিল। দেশি ডাক্তারি পড়বা নাকি বিদেশে পড়বা? আন্টি আমার প্ল্যান আছে যে সরকারিভাবে বিদেশে ডাক্তারি পড়ার জন্য পরীক্ষা দেবো, যদি চান্স পাই তো বিদেশেই পড়বো। আমিও তাহলে সেই প্রস্তুতি নিব। তাহলে তোমাদের দুজনকে একসাথে প্রস্তুতি নাও। ওকে আন্টি। আমরা কয়েকদিনের জন্য গ্রামের বাসায় যাব, তুমিও চলো আমাদের সাথে, কয়েকদিন ঘুরে আসি। মিরপুরের বাহিরে তো আর বের হওনি। গ্রামের বাসা? আন্টি আপনার ঢাকার স্থায়ী বাসিন্দা না? না, আমাদের গ্রামের বাসা কুড়িগ্রামে। আমি তো আন্টির কথা শুনে অবাক হয়ে গেলাম, এনারা তাহলে আমাদের জেলার মানুষ। পরক্ষণে মনে পড়তে লাগলো আমার অতীতের কথাগুলো। চলো না কয়েকদিন ঘুরে আসি। যদি অন্য কোথাও হতো তাহলে হয়তো চেষ্টা করতাম, কিন্তু কুড়িগ্রাম আমি যাব না। কেন? কারণ কুড়িগ্রামে আমার সমস্ত অতীত লুকিয়ে আছে। আমার বাসা কুড়িগ্রামেই।
তাই আমি দুঃখিত। আন্টি আর হিমু বিষয়টা বুঝতে পেরে আর যাওয়ার জন্য বলে নাই। কিছুক্ষণ গল্প করে আমি বাসায় চলে আসলাম। কয়েকদিন পর হিমুরা গ্রামের বাড়ি চলে গেল। আমিও নিত্যদিনের মতো কাজ করতে লাগলাম। মাঝে মাঝে সুমন রাফিদের সাথে কথা হয় ফোনে। হিমুর সাথে প্রতিদিনই ফোনে কথা হয়। এভাবেই চলে গেল কিছুদিন। এদিকে রেদনের বাসায় রিমিকে ফিরে আনা হয়েছে। রেদনের বাবা রাসেলের বাবা মায়ের কথা শুনে রাসেল আর সন্তানের কথা ভেবে রিমিকে নিয়ে আসে, কিন্তু মন খুলে কেউ কারোর সাথে কথা বলে না। এদিকে রেদনের মা দিন দিন ডিপ্রেশনে চলে যাচ্ছে। ছেলের চিন্তায় তিনি সবকিছু যাতে ভুলেই যাইতেছেন। রেদনের বাবার ফারজানা অনেক বুঝে, কিন্তু রেদনের মা যে একটা ঘোরের মধ্যে থাকে। বাইরে কিছুটা হাসিখুশি থাকলেও ভিতরে ভিতরে তিনি ছেলের জন্য কান্না করে। আজ সকালে আমি ঘুম থেকে উঠে রিক্সা নিয়ে বের হলাম। হিমু রাতে ফোন করে বলেছে তারা আজকে সকালের বাসে চলে আসবে বাসায়। আমি ভেবেছিলাম আরো কয়েকদিন থাকবে, কিন্তু হিমু নাকি আমাকে না দেখে আর থাকতে পারছে না, তাই চলে আসতেছে। আমি রিক্সা নিয়ে একটু বাস স্ট্যান্ডের দিকে গেলাম। যদি ওদের দেখা পাই তো বাসায় নামিয়ে দিয়ে আসবো। রিক্সা নিয়ে স্ট্যান্ডে গিয়ে দেখি হিমু আর আন্টি স্ট্যান্ডের সামনে ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছে। আমাকে মনে হয় ওরা দেখেনি। আমি রিক্সা নিয়ে ওদের সামনে গেলাম। আন্টি আর হিমু তো আমাকে দেখে অবাক হয়েছে, সাথে খুশিও হয়েছে, দেখেই বোঝা যায়। আমি ব্যাগগুলো রিক্সা নিয়ে ওনাদের বসতে বললাম। আন্টি অবশ্য রাগ হয়েছিল যে এখনো কেন রিক্সা চালাইতেছি। আন্টি আর হিমুকে নিয়ে তাদের বাসায় যাওয়ার সময় গল্প করতে করতে যাচ্ছিলাম, তখন আন্টি হিমুকে বলল, এই যে দেখা হয়েছে তো রেদওয়ানকে, খুব তো বলছিলে, আমি আর ওনাকে না দেখে থাকতে পারছি না। আমি তো আন্টির কথা শুনে লজ্জায় শেষ। হুম, দেখা হচ্ছে, কিন্তু ভালোভাবে হয়নি। বাসায় গিয়ে দেখবো। আন্টি, আপনারা আরো কয়েকদিন থাকতেন, কতদিন পর গ্রামে গেলেন। থাকার তো ইচ্ছে ছিল, কিন্তু এই যে তোমার জুলিয়েট নাকি আর থাকতে পারছে না তোমাকে না দেখে, তাই চলে আসলাম। ও, এখন সব দোষ আমার। তুমিও তো বলেছিলে যে ছেলেটাকে অনেক দিন থেকে দেখি না। গ্রামে এসে তো অনেক দিন থাকলাম, এবার বাসায় যাই। আর আমার বরকে আমি দেখতে চাইছি। তোমার সমস্যা কি? বাহ, বিয়ের আগেই বর? হ্যাঁ, কেন? ওর সাথে কি আমার বিয়ে দিবে না নাকি শুনি? হ্যাঁ দিব। তাই বলে আমার মেয়ে যে এখন থেকে উতলা হয়ে আছে সেটা জানতাম না। আগেই বলেছি, হিমু আর ওর আম্মু বন্ধুর মতো, তাই সব কথাই শেয়ার করে। আমি আন্টি আর হিমুর কথা শুনে মুসকে মুসকে হাসতেছি। আন্টি আর হিমুকে বাসায় নামিয়ে দিয়ে আসতে চাইলাম, কিন্তু আন্টি আর হিমু বাসার ভেতরে যেতে বললো। আমি বিকেলে আসবো বলে চলে আসলাম। দুপুর পর্যন্ত রিক্সা চালিয়ে বাসায় গেলাম। ফ্রেশ হয়ে খেতে গেলাম। গিয়ে দেখি মারিয়া আন্টি আমার অপেক্ষায় বসে আছে। রে, স্কুলে যাসনি তুই? মারিয়াকে বললাম। হ্যাঁ, একটু আগে আসলাম। খাবার খাওয়া আগে পরে গল্প করিও। খাবার খেয়ে কিছুক্ষণ গল্প করে গ্যারেজে গেলাম। গ্যারেজে বিকেল পর্যন্ত কাজ করে আবার বাসায় আসলাম। তখনই হিমু ফোন দিল। হ্যালো। কোথায় তুমি? কখন আসবা? বাসায় আসলাম গ্যারেজ থেকে, রেডি হয়ে আসতেছি। আচ্ছা, তাড়াতাড়ি আসো। বাহ, বরকে না দেখে থাকতে পারছো না বুঝি? আদর করবে নাকি গো জান? হ্যাঁ, আদরই করবো। আসো আগে, তারপর মজা বুঝাবো। ওকে, আসতেছি। ফোনে কথা বলা শেষ হতেই আন্টি প্রশ্ন করলো, কি হিমু ফোন দিছে নাকি? হিমু ফোন দিছে নাকি? হ্যাঁ আন্টি, ওরা আজ গ্রাম থেকে এসেছে, তাই ডাকতেছে। মেয়েটাকে একদিন দেখতে চাইলাম, তুমি নিয়ে আসো না কেন? আচ্ছা, নিয়ে আসবো কাল পরশু। ওকে, যাও। আমি ফ্রেশ হয়ে রেডি হয়ে হিমুদের বাসায় গেলাম। হিমুদের বাসায় যাওয়ার পর আন্টি আর হিমুর সাথে কিছুক্ষণ আড্ডা দিলাম। তখন আন্টি বলল, বাবা শোনো, লন্ডনের ক্যামব্রিজ মেডিকেলে কলেজ অ্যান্ড হাসপাতালেও তোমরা দুজন পরীক্ষা দিও। পুরো প্রস্তুতি নিয়ে সরকারিভাবে পরীক্ষা দাও। যেন সরকারিভাবে তোমরা পরীক্ষা দিতে পারো সে ব্যবস্থা হিমুর আব্বু করে দিবে। ওর আব্বু আর 1 সপ্তাহ পর আসবে। ওকে আন্টি, এই ব্যবস্থাটা করলে খুব ভালো হবে। যাও হিমু, রুমে গিয়ে গল্প করো, আর রাতে অবশ্যই ডিনার করে যাবা। আমি আর হিমু ওর রুমে গেলাম। দুজনে গল্প করতেছি। হিমু ওর গ্রামে গিয়ে কি কি করছে না করছে সেসব গল্প। আমি হিমুকে বুকে নিয়ে শুয়ে শুয়ে গল্প শুনতেছি ওর। একটা মুহূর্তে হিমু বলল, জানো, তোমার বুকে যখন মাথা রেখে শুয়ে থাকি খুব ভালো লাগে। বিয়ের পর প্রতিটা রাতে আমার বুকে শুয়ে ঘুমাবা। এই বুক তো তোমারই থাকবে। ধুর, কতদিন পর যে বিয়ে হবে, আমার তো এখন থেকেই ইচ্ছে করতেছে। তা তো চাইবেই, কিন্তু কিছুই করার নেই, অপেক্ষা তো করতেই হবে। কবে যে অপেক্ষার অবসান হবে। গল্প করতে করতে লক্ষ্য করলাম হিমুর মুখটা আমার ঠোঁটের একদম কাছাকাছি নিয়ে এসেছে। গরম নিঃশ্বাস অনুভব করতেছি।
বুঝতে পারলাম যে কি হতে চলেছে। একটু পর হিমু ওর ঠোঁট দুটো আমার ঠোঁটের মাঝে ডুবিয়ে দিয়ে কিস করতে শুরু করলো। আমি রেসপন্স দিতে লাগলাম। অনেকক্ষণ পর্যন্ত চললো এই কিস আদান প্রদান। আজকে যেন দুজনের উপর কি এক ভর করেছে, ছাড়ার কোনো ইচ্ছাই নেই। অনেক সময় পর হিমু আমার নিষ্পাত দুটো ছেড়ে দিল। দুজনে হাঁপাচ্ছি। সেদিন রাতে খাবার খেয়ে বাসায় আসলাম। রাতে ঘুমানোর সময় হিমুর সাথে কাটানোর সময়গুলো মনে পড়তে লাগলো। আবার কিছুক্ষণ পর আম্মুকেও খুব মনে পড়তে লাগলো। নীরবে চোখের জল ফেলতে লাগলাম। এভাবেই দিন এগোতে লাগলো। মেডিকেলের ভর্তি পরীক্ষার প্রস্তুতি ভালোভাবেই নেওয়ার জন্য পড়াশোনা ভালোভাবেই করতে লাগলাম। দেখতে দেখতে এইচএসসি পরীক্ষার রেজাল্ট বের হলো। আল্লাহর রহমতে এবারও গোল্ডেন A+ পেয়েছি, হিমুও পেয়েছে। শিহান আর মিমও ভালো রেজাল্ট করেছে। আঙ্কেল আন্টি এবং হিমুর আব্বু আম্মুও খুব খুশি হয়েছে। রেজাল্টের পরের দিন হিমুকে নিয়ে বাসায় এসেছিলাম। আন্টি খুব খুশি হয়েছিল। সন্ধ্যা পর্যন্ত আড্ডা দিয়ে হিমুকে বাসায় পৌঁছে দিয়ে আসছি। রাতে শুয়ে আম্মুকে খুব মিস করতে থাকি। আর যদি আমি বাসায় থাকতাম আম্মু খুব খুশি হতো। কিন্তু আমার পরিবারের লোকেরা আজকের এই দিনটা আমার আম্মুর সাথে কাটাতে দিল না। সেই রাতে অনেক কান্না করছিলাম। রেজাল্টের পর কেমব্রিজ মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে শুরু করলাম। কয়েকদিন পরেই পরীক্ষা। অবশেষে পরীক্ষার সময় চলে আসলো। সরকারিভাবেই পরীক্ষা দিলাম। পরীক্ষা ভালোই দিয়েছি। এখন রেজাল্ট হওয়ার অপেক্ষায় আছি। 3 দিন পর রেজাল্টও দিল। রেজাল্ট দেখে আমি আর হিমু অবাক হয়ে গেছি। রেজাল্ট দেখে আমার চোখ দিয়ে পানি পড়তে লাগলো। হ্যাঁ, আমি আর হিমু দুজনেই মেডিকেলে চান্স পেয়েছি। আমি রেজাল্ট দেখেই বাসায় এসে আন্টিকে জোরে জোরে কান্না করতেছি। আন্টি হঠাৎ আমার এমন কান্না দেখে অবাক হয়ে গেছে। কি হয়েছে বাবা, কান্না করছো কেন? আন্টি, আমি মেডিকেল কলেজে চান্স পেয়েছি। আরে পাগল ছেলে, এ তো খুব খুশির খবর। এই খুশির দিনে কেউ কান্না করে? আজকে আম্মুকে খুব মনে পড়ছে আন্টি। আর যদি আম্মু আমার কাছে থাকতো তাহলে সব থেকে বেশি খুশি হতো। বাবা, সেটা জানি আমি। আন্টি আমার চোখের পানি মুছে দিল। আঙ্কেল আর মারিয়া বাসায় এসে রেজাল্ট শুনে খুব খুশি হয়েছে। সবাই মিলে মিষ্টি মুখ করলাম। আঙ্কেল আর আন্টি আমাকে মিষ্টি নিয়ে হিমুদের বাসায় যাইতে বললো। আমি হিমুদের বাসায় চলে গেলাম। বাসায় গেটে কলিং বেল বাজাতেই আন্টি এসে দরজা খুলে দিল। আমি আন্টিকে সালাম করে ভেতরে ঢুকলাম। আন্টি খুব খুশি হয়েছে। কাছে টেনে নিয়ে কপালে চুমু দিয়ে দোয়া করলো। আন্টি আর আমি সামনে এগিয়ে যেতেই হিমু এসে আমাকে জড়িয়ে ধরলো। আন্টি যে আমার পাশে আছে সেদিকে তার কোনো হুঁশ নেই। আমি হিমুর কানে কানে বললাম, এই হিমু, কি করছো? আন্টি পাশে আছে কিন্তু। তো আমি করব, তাই বলে কি তুমি আমাকে জড়িয়ে ধরবা না? লজ্জা লাগছে আমার। হুম। হিমু আমাকে ছেড়ে দিল। আমরা বসে গল্প করতে লাগলাম। আমি সবাইকে মিষ্টি মুখ করালাম। কিছুক্ষণ পর হিমুর বাবা বাসায় আসলো। ওনাকে আজ প্রথম দেখলাম। কুশল বিনিময় করে কথা বলতেছিলাম। উনিও খুব ভালো মানুষ। আমি আঙ্কেল আর আন্টিকে বললাম, আঙ্কেল আন্টি, আপনারা আমার যে উপকার করেছেন সেটা আমি সারা জীবন ভুলবো না। আপনারা সরকারিভাবে পরীক্ষা দিতে ব্যবস্থা করে না দিলে হয়তো আমার পক্ষে কঠিন হয়ে যেত। দেখো ছেলের কথা, কি আর এমন করেছি? পরীক্ষা দিয়ে তো উত্তীর্ণ তুমি হচ্ছ, আর তুমি তো আমাদের ছেলের মতোই। আমরা আমাদের ছেলে আর মেয়ের জামাই এর জন্য করেছি। হ্যাঁ, এখন তোমার বিদেশে যাবার জন্য প্রস্তুতি নাও, আর ভালোভাবে পড়াশোনা করবা, কেমন? জি আঙ্কেল, দোয়া করবেন। হিমুদের বাসায় কিছুক্ষণ কাটিয়ে আমি বাসায় চলে আসলাম। পরের দিন বিকেলে হিমু আর আমি পার্কে ঘুরতে গেলাম। পার্কে গিয়ে দেখি আমাদের পরিচিত এক জুটি জড়াজড়ি করে বসে প্রেম করছে। হ্যাঁ, মিম আর শিয়ান। আমি আর হিমু তাদের কাছাকাছি গিয়ে পেছন থেকে আর সাইড থেকে কয়েকটা পিক তুলে নিয়ে আমরা ওদের সামনে গিয়ে দাঁড়ালাম। রে প্রেমিক যুগল, ভালোই তো দিন যাচ্ছে তোদের। আমার কথা শুনে মিম আর শিহান দুজনে মাথা তুলে তাকিয়ে দেখে আমি আর হিমু ওদের সামনে দাঁড়িয়ে আছি। ও তোরা, হাই বস। না থাক, তোরা চালিয়ে যা, আমরা বরং অন্য কোথাও ঘুরি। আরে ইয়ার, বস এখানে, কিছুক্ষণ আড্ডা দিয়ে একসাথে চলে যাব। ঠিক আছে চল। অতঃপর চারজনে 1 ঘন্টার মতো আড্ডা দিয়ে বাসায় চলে আসলাম। রাতের খাবার খেয়ে হিমু আর সুমনের সাথে কথা বলে ঘুমিয়ে পড়লাম। দেখতে দেখতে লন্ডন যাওয়ার সময় ঘনিয়ে এলো। আর 3 দিন পর মাতৃভূমি ছেড়ে বিদেশে যাত্রা করব। বিকেলে হিমুর সাথে দেখা করে বাসায় এসে সুমনকে ফোন দিলাম। হ্যালো। হ্যাঁ ভাই, কি খবর? ভালো আছি, তোর কি অবস্থা? এই তো চলছে। তোরা 3 জন ঢাকা আসতে পারবি 2-1 দিনের জন্য? কেন রে? আমি তো 2 দিন পর লন্ডনে চলে যাব। তোদের সাথে অনেকদিন থেকে দেখা হয় না, তাই দেখা করতাম আর কি। লন্ডন যাবি মানে? হ্যাঁ, তোদের আমি একটা কথা বলিনি, ভেবেছিলাম তোদের সাথে দেখা করে বলবো, কিন্তু সে সময়টা হলো না। আচ্ছা, কেন যাবি সেটা বল। আমি ক্যামব্রিজ মেডিকেল কলেজে চান্স পেয়েছি, সেখানেই যাব। দোস্ত, তুই এই খুশির খবরটা আমাদের জানাসনি? কেন বলিনি সেটা তো বললাম। এখন বল, তোরা আসবি কিনা? কবে যেতে হবে? আগামীকালই আয়। ওকে, আমি আর রাফি আর মেরাজের সাথে কথা বলে কালকেই চলে যাব।
ওকে ভাই। সুমনের সাথে কথা বলে ঘুমিয়ে পড়লাম। পরের দিন সন্ধ্যাবেলা সুমন, রাফি আর মিরাজ চলে এসেছে। আমি গিয়ে ওদের রিসিভ করে নিয়ে আসলাম। আঙ্কেল আন্টি ওদের দেখে খুব খুশি হয়েছে। রাতে খাওয়ার পর সবাই মিলে আড্ডা দিতেছি, তখনই হিমু ফোন দিল। আমি আমার রুমে এসে হিমুর সাথে কিছুক্ষণ কথা বললাম। কথা শেষ হতেই আমার বন্ধুরা রুমে আসলো। কি দোস্ত, কে ফোন দিছে যে রুমে এসে কথা বললি? শালা, তুই বুঝিসও না যে কে ফোন দিছে? মনে হয় ভাবি ফোন দিছে, তাই তো আমাদের কাছ থেকে উঠে এসে কথা বলল। কেসটা কি বস, বলতো? হ্যাঁ, তোদের ভাবিই কল দিছে। আমরা দুজনেই একসাথে যাবো লন্ডনে। কেমনে কি? হ্যাঁ, তখন আমি ওদের সব কথা খুলে বললাম, কিভাবে আমার আর হিমুর প্রেম হয়েছিল। ওরা তো শুনে অবাক হয়ে গেছে। দোস্ত, তোর তো ভাগ্য অনেক ভালো। খুব ভালো একটা পরিবারের মেয়ে এবং খুব ভালো মেয়েকে তোর লাইফে পেয়েছিস। হ্যাঁ, সেটা ঠিক বলেছিস। আরো কিছুক্ষণ কথা বলে ঘুমিয়ে গেলাম। পরের দিন বিকেলে বন্ধুরা সহ হিমুদের বাসা থেকে ঘুরে আসলাম। আগামীকাল সন্ধ্যায় আমি আর হিমু বাংলাদেশ ত্যাগ করব। রাতের বেলা পরিবারের সবাইকে খুব মনে পড়তে লাগলো। আজ আমার এই খুশির দিনে আমার পরিবারের একটা লোকও আমার কাছে নেই, বিশেষ করে আম্মু। তার ছেলে আজ স্বপ্ন পূরণের লক্ষ্যে দেশের বাইরে যাইতেছে, কিন্তু আম্মু আজ আমার কাছে নেই। একবার ইচ্ছে হয় বাসায় চলে যাই, কিন্তু যখনই অতীত মনে পড়ে তখন আর ইচ্ছে হয় না। আমার মতো চরিত্রহীন ছেলেকে স্যার হয়তো তারা খুশি আছে। ভাবতে ভাবতে ঘুমিয়ে গেলাম। আজ সন্ধ্যায় দেশ ত্যাগ করব। আঙ্কেল আন্টি আর মারিয়া সবার চোখেই পানি, আমার চোখেও সারাদিনই পানি। নিজের পরিবার আমাকে ত্যাগ করার পর এই মানুষগুলো আমাকে নিজের ছেলের মতো ভালোবেসেছে, তাদের স্নেহ দিয়েছে। আজ আবারও তাদেরকে ছেড়ে পাড়ি জমাতে হচ্ছে দূর দেশে। সময় দেখতে দেখতে সবার কাছ থেকে বিদায় নেওয়ার সময় চলে আসলো। আঙ্কেল আন্টিকে জোরে ধরে অনেকক্ষণ পর্যন্ত কাঁদলাম। মারিয়া তো কান্না করতে করতে শেষ। আমার বন্ধুদেরকেও জোরে ধরে কান্না করলাম। সবাই বলল যেন মাঝে মাঝে কথা বলি। বিশেষ করে আঙ্কেল আন্টি বারবার করে বলেছে তাদের যেন ভুলে না যাই। আমার পক্ষে তাদেরকে ভুলে যাওয়া কখনো সম্ভব না, কারণ তারাই আমার বিপদের দিনে ছায়া হয়ে আমার পাশে দাঁড়িয়েছিল। ওনারা না থাকলে হয়তো আমার অস্তিত্বই থাকতো না। হিমুর আম্মু আব্বুও বাসায় এসেছে। ওনারা আমাদের দুজনকে একসাথে থাকতে বলেছেন। হিমুর বাবা তার পরিচিত একজনের মাধ্যমে বাসা ঠিক করে রেখেছেন। সবাইকে সালাম দেওয়া নিয়ে সবার কাছ থেকে বিদায় নিলাম। এয়ারপোর্টের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। এয়ারপোর্টে পৌঁছে সবকিছু চেক হওয়ার পর আমরা ভেতরে গিয়ে বসলাম। কিছুক্ষণ পর বিমানে উঠলাম। রাত 8টায় বিমান টেক অফ করলো। সবাইকে ছেড়ে উড়াল দিলাম লন্ডনের উদ্দেশ্যে। হিমু আমার কাঁধে মাথা দিয়ে ঘুমিয়ে পড়লো, আমিও ঘুমিয়ে পড়লাম। যত সময়ে লন্ডনে পৌঁছে গেলাম। লন্ডনে তখন সন্ধ্যা 7টা বাজে। এয়ারপোর্ট থেকে বের হয়ে কার ভাড়া করে কেমব্রিজ মেডিকেল কলেজের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। কলেজের কাছাকাছি গিয়ে থাকার জন্য যে বাসাটা আগে থেকে ঠিক করে রাখা হয়েছে সেই বাসায় চলে গেলাম। বাসার মালিক একজন মহিলা, উনি প্রবাসী বাঙালি। ভাগ্য ভালো বলতে হবে, কারণ এখানে এসে একজন বাঙালি খুঁজে পেলাম। ওনার নাম মিনা। 1 মাসের অগ্রিম ভাড়া দিয়ে ভেতরে গেলাম। আমাদের রুম দেখে দিয়ে মিনা চলে গেল। আমরা ফ্রেশ হয়ে নিলাম। ফ্রেশ হওয়ার কিছুক্ষণ পর মিনা এসে খাবারের জন্য ডাক দিল। আমরা খেয়ে এসে বাসায় কথা বললাম, জানিয়ে দিলাম যে আমরা পৌঁছে গেছি। কথা বলা শেষ করে শুয়ে পড়লাম। হিমু আমার বুকে শুয়ে পড়লো। অবশেষে আমরা স্বপ্ন পূরণের উদ্দেশ্যে লন্ডনে পৌঁছে গেলাম, কি বলো? হ্যাঁ, কিন্তু খুব খারাপ লাগতেছে সবাইকে ছেড়ে এসে। তা তো লাগবেই, কয়েকদিন গেলে ঠিক হবে। হুম। জানো, আমার একটা ইচ্ছা এখানে এসে পূরণ হয়ে গেল। কি ইচ্ছা গো? আমার ইচ্ছে ছিল সারা জীবন বরের বুকে মাথা দিয়ে বরকে জড়িয়ে ধরে ঘুমাবো। দেখো, আজ সেটা পূরণ হয়েছে। আমরা এক হয়েছি। আমিও আমার বরের বুকে মাথা রেখে শুয়ে আছি। হ্যাঁ, এটা তো ভালো কথা, কিন্তু এখনো কিন্তু বড় হয়নি, তারপরেও একসাথেই আছি। হ্যাঁ, কিন্তু হবই তো, আজ না হোক কাল। আমি 1-2 বছরের মধ্যে বিয়ে করতে চাই। সেটা দেখা যাবে। এখন ঘুমাই, চলো। কালকে কলেজে যেতে হবে, প্রথম দিন অনেক কাজ আছে। ওকে, চলো। দুজনেই ঘুমিয়ে পড়লাম। এদিকে রাসেল কোম্পানির কাজে কয়েকদিন আগেই ঢাকা আসছিল। ঢাকা এসে কোম্পানির কাজের পাশাপাশি রেদওয়ানকেও খোঁজ করেছিল, কিন্তু কিছুতেই পাচ্ছে না। কোম্পানির কাজ শেষ করে বাসায় ফেরার পথে হঠাৎ করে মিরপুরে রাসেল রেদওয়ানের মধ্যে কাউকে দেখতে পায়। রাসেল কিছুক্ষণ তাকিয়ে থেকে শিওর হয়ে যায় যে এটাই রেদওয়ান। রাসেল গাড়ি থেকে নেমে রেদওয়ানের কাছে যেতে লাগলো, কিন্তু রেদওয়ানের কাছে পৌঁছানোর আগেই রেদওয়ান এয়ারপোর্টের উদ্দেশ্যে চলে যায়। রাসেল দেখতেও পেয়ে কিছুই করতে পারল না। রেদওয়ানের পিছু নিয়েও কোনো কাজ হয়নি। হতাশ হয়ে রাসেল বাসার উদ্দেশ্যে চলে আসে। বাসায় পৌঁছানোর পর সেদিন সন্ধ্যাবেলা যখন সবাই নাস্তা করে একসাথে বসে গল্প করতেছে, তখনই রাসেল বলল,
চাচু, আমি ঢাকা থেকে আসার সময় রিয়াদনকে দেখেছিলাম। রাসেলের কথা শুনে পরিবারের সবাই একদম চমকে গেছে। রেদনের মা তো ছেলের কথা শুনেই কান্না করতেছে। রেদনের বাবা বলল, কি? কোথায় দেখেছিস তুই? ঢাকায় মিরপুরে। মিরপুরে মানে? তুই কি গিয়েছিস ওর সামনে? না, আমি রেদওয়ানের সামনে যেতে পারিনি, তার আগেই রেদওয়ান চলে যায়। কোথায় চলে গেছে? আমি মিরপুরে রিয়াদনকে দেখার পর গাড়ি থেকে নেমে ওর পিছু নিই, তখন সে চলে যায়। আমি ওর সাথে দেখা করার জন্য পিছনে উঠে যাই ওর, কিন্তু সেই এয়ারপোর্টে ঢোকার পর আমি আর ওকে দেখা পাইনি। এয়ারপোর্টে রেদওয়ান কেন? সম্ভবত দেশের বাইরে চলে গেছে। তাহলে সে রেদওয়ান হতেই পারে না, কারণ রেদওয়ান বিদেশ যাবে কিভাবে? আমারও তাই মনে হয়, কিন্তু আমি রিয়াদনকে দেখেছি, আবার সেই হিসাবও মিলাতে পারছি না। ওটা আমার ছেলেই ছিল। তোমরা আমার ছেলেকে এনে দাও। আমার ছেলের যদি কিছু হয় তোমাদের কাউকে ক্ষমা করব না আমি। রেদনের আম্মু কান্না করতে থাকে। রিমি শুধু চুপচাপ সবকিছু শুনে যায়। তার কথা বলার সাহস এই পরিবারে আর নেই। রাসেল একবার ভাবে ওই ছেলেটাই রেদন ছিল, কিন্তু পরক্ষণেই আবার ভাবে যদি রেদনই হবে তাহলে সে বিদেশে যাবে কিভাবে। রাসেল মনে মনে ভাবলো কালকে রেদনের বন্ধুদের জিজ্ঞেস করবে। পরদিন রাসেল রেদনের বন্ধু সুমন আর রাফির সাথে দেখা করতে গেল। রাফি আর সুমনকে রেদনের ব্যাপারে জিজ্ঞেস করে। রাসেল যা দেখেছে তা খুলে বলে, কিন্তু সুমন আর রাফি রাসেলকে বলে দেয় যে ওরা রেদনের ব্যাপারে কিছু জানে না। রাসেল কোনো কিছু জানতে না পেরে বাসায় ফিরে আসে। দেখতে দেখতে আরো 2 বছর কেটে গেল, কিন্তু রেদনের পরিবার সারা বাংলাদেশে খুঁজেও রেদনের কোনো খোঁজ পেল না। এদিকে রেদনের আম্মু ছেলে চিন্তায় দিন দিন ডিপ্রেশনে চলে যাইতেছে। রেদনের বাবা, রাসেল এবং রেদনের বড় বোন সবাই এখন নিজেরই দোষ দেয়, কারণ ওরা যদি রেদনের কাছ থেকে সেই দিন সব শুনতো তাহলে হয়তো আজ রেদন বাড়িতেই থাকতো। এভাবে সময় আর দিন এগিয়ে যেতে লাগলো, কিন্তু রেদনের অস্তিত্ব ওরা খুঁজে পেল না। একসময় ওরা ভেবেই নিল যে রেদন হয়তো আর বেঁচে নেই পৃথিবীতে। একটা সময় ওরা রেদনের খোঁজ করা বাদ দিয়ে দিল। এদিকে পরদিন সকালে আমি ঘুম থেকে উঠেই দেখি হিমু আমার বুকে সুন্দরভাবে ঘুমিয়ে আছে। বুকের মধ্যে হিমুকে একদম পরীর মতো লাগতেছিল। আমি অপলক নয়নে হিমুর দিকে তাকিয়েছি। হঠাৎ হিমুর ঘুম ভেঙে যায়। হিমু দেখতে পেল আমি ওর দিকে এক ধ্যানে তাকিয়েছি। তখন হিমু বলল, কি ব্যাপার গো, এভাবে কি দেখছো? আমার জানকে দেখতেছি, অনেক কিউট লাগতেছে আজ। আগে দেখোনি বুঝি আমাকে, আর তখন কিউট লাগেনি? তোমাকে সবসময় কিউট লাগে বুঝছো, কিন্তু আমার বুকে আজ ঘুমিয়েছো, তোমাকে ঘুম অবস্থায় দেখতে আরো বেশি কিউট লাগতেছিল। তাই বুঝি এভাবে দেখছো? চোখের পলক নড়ছেই না তোমার। তোমাকেই তো দেখবো, তাই না? আমাকে ছাড়া আরো দিকে যদি চোখ দাও তো তোমার খবর আছে, বুঝছো? বুঝছি। এখন উঠে ফ্রেশ হয়ে নাও, কলেজে যেতে হবে। আমি হিমুর কপালে একটা কিস দিয়ে বাথরুমে গেলাম ফ্রেশ হতে। আমি ফ্রেশ হয়ে আসার পর হিমু ফ্রেশ হয়ে আসলো। দুজনে রেডি হয়ে নাস্তা করে কলেজে চলে গেলাম। কলেজে গিয়ে প্রয়োজনীয় সব কাজ শেষ করে আমাদের ক্লাসরুমে গেলাম। প্রথম দিন কয়েকজনের সাথে পরিচিত হলাম। সবাই কিন্তু লন্ডনের, আবার প্যাচ লাগাইন না। হিমু শুধু আমার সাথে দেখতেছে যে কোনো মেয়ের সাথে কথা বলে নাকি। প্রথম দিন মেডিকেল কলেজ থেকে বের হওয়ার সময় একটা মেয়ের সাথে পরিচয় হয়েছিলাম। আমি আর হিমু দুজনেই। হিমু প্রথমে পরিচিত হয়েছিল, মেয়েটির নাম এলিসা। এলিসা হিমুকে আমার কথা জিজ্ঞেস করতেই, এ ছেলেটি কি হয় তোমার? আমার স্বামী। আমি তো হিমুর কথা শুনে রীতিমতো অবাক। বিয়েই এখনো হলো না, তাতে স্বামী হয়ে গেলাম। বাহ, খুব সুন্দর তো। স্বামী স্ত্রী দুজনেই মেডিকেলে পড়ছো, ডাক্তার হবা? খুব ভালো। হ্যাঁ। তোমাদের লাভ ম্যারেজ নাকি? হ্যাঁ, লাভ ম্যারেজ। এরপর এলিসা আমার পরিচিত হয়ে নেয়। তারপর আমরা যে যার বাসায় চলে আসলাম। কলেজ থেকে ফিরতে বিকেল হয়ে গেছে। দুজনে ফ্রেশ হয়ে খেয়ে নিলাম। খাওয়ার পরে শুয়ে রেস্ট করতেছি। হিমু আমার বুকেই শুয়ে আছে। সন্ধ্যাবেলা দুজনে বাইরে থেকে ঘুরে আসলাম। অনেক সুন্দর সুন্দর জায়গা দেখলাম। রাতে খাবার খেয়ে ঘুমিয়ে পড়লাম। কলেজে অনেক প্রেমিক জুটি আছে। মাঝে মাঝে হিমু আমার দিকেও কেউ নজর দিত, এলিসাকে ধরতো প্রেম করিয়ে দেওয়ার জন্য। এলিসা কলেজের সবাইকে বলে যে আমরা স্বামী স্ত্রী। লন্ডনে আসার 15 দিন হয়ে গেল। প্রতিদিন কলেজে যাওয়া, ক্লাস করা, হিমুর সাথে খুনসুটি করা, আর মাঝে মধ্যে ঘুরতে যাওয়া। এলিসা আমাদের পুরো শহর ঘুরে দেখায়। মেয়েটি অনেক ভালো, খুব ভালো বন্ধু হয়ে গেছে। এভাবেই চলতেছে দিনগুলো। 2-3 দিন পর আঙ্কেল আন্টি আর মারিয়ার সাথে কথা বলি। আন্টি আর মারিয়া প্রথম কথা বললেই কান্না করতো। খুব মিস করে আমি। হিমুর আব্বু আম্মুর সাথেও কথা হয়। এভাবেই দেখতে দেখতে প্রায় 2 বছর চলে গেল। আমাদেরও 2টা সেমিস্টার চলে গেল।
আল্লাহর রহমতে খুব ভালোভাবেই 2টা সেমিস্টারের পরীক্ষার রেজাল্ট অনেক ভালোই হয়েছে। হিমুর বাবা মা 1 মাস পর লন্ডনে আসার কথা। হিমুর আম্মুকে বলেছে তারা লন্ডনে আসলে যেন আমাদের বিবাহ দিয়ে দেয়। কি মেয়ের বাবা, বিয়ের জন্য একেবারে পাগল হয়ে গেছে। আপনারা আবার হিমুকে কিছু বলিয়েন না। আমাদের কলেজ ভালোভাবেই চলছে। মাঝে মাঝে স্যারেরা বিভিন্ন প্রাণীদের অপারেশন করার মাধ্যমে আমার প্র্যাকটিস করাচ্ছে, যেন আমাদের মাঝে কোনো ভয় না থাকে, আমরা স্বাভাবিকভাবেই সবকিছু করতে পারি। একদিন এক সিনিয়র স্যার আমাকে তার সাথে একটা অপারেশনে নিয়ে গেলেন। পেটে পাথর হয়েছে, তার অপারেশন করতে হবে। আমাকে স্যার তার কাজে সহযোগিতা এবং ভালোভাবে শেখার জন্য বললেন। আমি স্যারের সাথে কাজ করতে লাগলাম। অপারেশন শেষ হওয়ার পর আমাকে বললেন, আমি ভেবেছিলাম তোমার কাছে হয়তো এটা ঠিক হবে, তোমাকে বোঝানো আমার ঠিক হবে, কিন্তু তুমি সহজেই সব বুঝে ফেললে কোনো ভয় ছাড়াই। দোয়া করবেন স্যার যেন ভালো ডাক্তার হতে পারি। অবশ্যই এখন থেকে আমি যতগুলো সার্জারি করব তোমাকে সাথে নিব, তোমাকে দিয়ে করাবো। ধন্যবাদ স্যার, কিন্তু একটা রিকোয়েস্ট ছিল। হ্যাঁ বলো। স্যার হিমুকেও শেখাতে হবে, আমরা দুজনেই এটা করতে চাই। স্যার জানে আমরা একে অপরকে লাভ করি। ওকে ঠিক আছে, এখন ক্লাসে যাও। স্যারের সাথে কথা বলে চলে এলাম ক্লাসে। সারাদিন ক্লাস করে বাসায় চলে এলাম। রাতে ঘুমানোর সময় হিমুকে আজকের অপারেশনের কথা খুলে বললাম। হিমু খুব খুশি হয়েছে। এরপর থেকে স্যার যতগুলো অপারেশন করতে যেত আমাকে আর হিমুকে সাথে নিত। মাঝে মাঝে স্যার দাঁড়ায় থাকে, আমি আর হিমু অপারেশন করি। একটা সময় অনেক হ্যাবিট হয়ে যায়। মাঝে মাঝে মেডিকেল এর সিনিয়র স্যারদের সাথে ভিজিট করি। সব ছাত্রছাত্রী সময় ভাগ করে নিয়ে ভিজিটে যাই। আজকে সকালে হিমুর বাবা মা চলে এসেছে। সবাই খুব খুশি হয়েছি। আন্টি তো আমাকে জড়িয়ে ধরে কেঁদে ফেলেছে। আমাদের দুজনের চোখেও পানি। 2 বছর পর আপনজনদের সাথে দেখা। রাতে আঙ্কেল আন্টি সকালে খাবার পর রেস্ট নিচ্ছে। আমরা দুজন কলেজে চলে গেলাম। আজকে দুপুরে ভিজিট আছে। ক্লাস শেষ করে ভিজিটে গেলাম। তখন স্যার ফোন করে ডাকলেন, আমাকে একটা অপারেশন করতে হবে। হিমু আর এলিসা ভিজিট করতেছে আর আমি চলে গেলাম অপারেশন থিয়েটারে। আজকে স্যার কোনো দিক নির্দেশনা দেননি, আমি একাই সফলভাবে অপারেশন করলাম। স্যার আমার কাজ দেখে খুশি হয়ে দোয়া করছিলেন যে আমি একদিন খুব ভালো সার্জারি ডাক্তার হব। সেদিন মেডিকেল থেকে ফেরার পর সন্ধ্যাবেলা আঙ্কেল আন্টি আমি হিমু সবাই মিলে আড্ডা দিলাম। রাতে খাবার পর শুয়ে পড়লাম। আঙ্কেল আন্টি আসার কারণে হিমু আমার রুমের পাশের রুমেই ঘুমিয়েছে, যেন ওনারা না বুঝতে পারে যে আমরা একসাথেই ঘুমাই, তাহলে অন্য কিছু বুঝতে পারে। একা একা শুয়েছি কিন্তু ঘুম আসছে না। আসবে কেমনে বলেন তো? 2 বছর থেকে হবু বউকে বুকে নিয়ে ঘুমাই, আর আজকে একা একা ঘুম আসবে? একটু পর মোবাইলে মেসেজ আসলো। দেখলাম হিমু মেসেজ দিয়েছে। ঘুমিয়ে পড়েছো সোনা পাখি? না, ঘুম তো আসছে না। আমারও একই অবস্থা। প্রতিদিন তোমার বুকে মাথা দিয়ে তোমাকে জড়িয়ে ধরে ঘুমাই, আজকে আলাদা শুয়ে ঘুম আসছে না। আমারও একই অবস্থা গো। এক কাজ করো, তুমি আমার রুমে চলে আসো, আমি দরজা খুলে রেখেছি। আরে কি বলছো? মাথা ঠিক আছে তো নাকি? আঙ্কেল আন্টি বুঝতে পারলে খারাপ ভাববে। কিছু হবে না, তুমি আসো, আমার একা ভালো লাগছে না, প্লিজ আসো। আচ্ছা ঠিক আছে। হিমুর রুমে গিয়ে শুয়ে পড়লাম। হিমু আমার বুকে মাথা রেখে শুয়ে পড়লো। দেখতে পেলাম হিমু আমার মুখে দেখে তাকিয়েছে। কি দেখছো এমন করে? তোমার ঠোঁট দুটো। কেন? তোমার ঠোঁট দুটো আমাকে আদর করতে ডাকছে। তাই নাকি? আমার ঠোঁট আবার কথাও বলে তোমার সাথে? হ্যাঁ, এখন চুপচাপ আমার কাজ করতে দাও। এই কথা বলেই হিমু লিপ কিস করতে শুরু করলো। কয়েক মিনিট পর ছেড়ে দিচ্ছে, আবার করতেছে। নিজেকে কন্ট্রোল রাখা মুশকিল হয়ে যাইতেছে। হিমুকে বললাম কথাটা। হিমু বললো যা হচ্ছে হতে দাও। হিমুর আচরণে নিজেকে আর সামলাতে পারলাম না, আমিও সাড়া দিলাম হিমুর সাথে। আমাদের মাঝে যে দেওয়ালটা অবশিষ্ট ছিল সেই দেওয়ালটাও ভেঙে গেল। ভালোবাসায় পরশে হারিয়ে গেলাম দুজনে। বুঝে নেন কি হয়েছে। রাতে দুজনে আদর ভালোবাসায় হারিয়ে গেলাম। রোমান্স শেষে হিমুকে জিজ্ঞেস করলাম, হিমু এটা কি ঠিক হলো? হ্যাঁ, বেটিকের কি হয়েছে? হ্যাঁ, বিয়ের আগে আমাদের এটা করা কি ঠিক হলো? 1 সপ্তাহ পর তো বিয়ে করতেছি। আমি চেয়েছিলাম তোমাকে একেবারেই আপন করে নিব, আজ সেটা পূরণ হলো। হিমুর সাথে কিছুক্ষণ গল্প করে কপালে কিস দিয়ে ঘুমিয়ে পড়লাম। শেষ রাতে আমি উঠে আমার রুমে গেলাম। সকালে ঘুম থেকে উঠে নাস্তা করার সময় আন্টি বললো সামনের সপ্তাহে আমাদের বিয়ে দিয়ে আঙ্কেল আন্টি চলে যাবেন। হিমুর নানু অসুস্থ, তাই আমার কথা শেষ করে কলেজে চলে গেলাম। এদিকে রেদনের পরিবার রেদনের মৃত ভেবে সবকিছু সামলে নিয়ে আগের মতোই চলতে লাগলো। সবাই হাসি খুশি থাকে। রিমির সাথেও রাসেল স্বাভাবিক হয়ে গেছে, কিন্তু রেদনের আম্মু আর ফারজানায় রিমির সাথে এখনো কথা বলে না। এদিকে রেদনের আম্মু মাঝে মাঝে অসুস্থ হয়ে পড়েছে বেশি টেনশনের কারণে। হঠাৎ একদিন রেদনের আম্মু স্ট্রোক করে। সবাই তাকে হাসপাতালে নিয়ে যায়। ডক্টর সবকিছু চেক করার পর বলে, প্রথমবার স্ট্রোক করলো। এ যাত্রায় খুব একটা সমস্যা দেখা দেয়নি, কিন্তু সাবধান,
তাকে কোনো রকম টেনশন কিংবা কোনো খারাপ সংবাদ শোনানো যাবে না। নেক্সট টাইম স্ট্রোক করলে ওনার জন্য সেটা খারাপও হতে পারে। ঠিক আছে ডাক্তার। রিদনের আম্মুকে রিলিজ নিয়ে বাসায় নিয়ে আসে। দিন দিন আবহাওয়া অবস্থার অবনতি হতে থাকে রিদনের আম্মুর। বাসায় সবাই বুঝতে পেরেছে যে ছেলের চিন্তায় তিনি অসুস্থ হয়ে গেছেন। রিদনের বড় বোনও এখন নিজে নিজে অনুতপ্ত হয়ে গেছেন। এদিকে আমার আর হিমুর বিয়ের দিন এগিয়ে আসলো, আর দুদিন পরেই বিয়ে। হিমুর আমি খুব খুশি। বোনদের মধ্যে শুধুমাত্র এলিসাকে দাওয়াত করলাম, আর আমার সিনিয়র স্যারকেও দাওয়াত করলাম। এলিসা জিজ্ঞেস করলো, কি রে, তোদের নাকি বিয়ে হয়ে গেছে, এখন আবার কিসের বিয়ে? বিয়ে হয়েছে ঠিক, কিন্তু পরিবারে কেউ উপস্থিত ছিল না, যার কারণে আবার বিয়ে করতে হবে। ও বুঝলাম, আচ্ছা আমি সময় মতোই আসবো। রাতে আঙ্কেল আন্টিকে ফোন দিলাম, তাদেরকে বিয়ের ব্যাপারে খুলে বললাম। তারা খুব খুশি হয়েছে। আমি তাদের কাছে অনুমতি চাইলাম। আঙ্কেল আন্টি আমাদের জন্য দোয়া করলেন এবং বিবাহের জন্য অনুমতি দিল। মারিয়ার সাথে কথা হলো। দেখতে দেখতে বিয়ের দিন চলে আসলো। আজ রাতে আমার আর হিমুর বিয়ে। সিম্পলভাবে সুন্দর করে বাসাটা ভেতরের দিকে সাজানো হয়েছে। বাসর ঘর সাজানোর দায়িত্ব নিয়েছে এলিসা। রাত 8টার দিকে আমার আর হিমুর বিবাহ হয়ে গেল। বিবাহের মাধ্যমে চিরজীবনের জন্য দুজন দুজনকে আপন করে পেলাম। পবিত্র বন্ধনে আবদ্ধ হলাম। আজ আমরা দুজনে অনেক খুশি। রাত 11টার দিকে হিমুকে বাসর রুমে রেখে আসলো এলিসা। কিছুক্ষণ পর এলিসা বাসায় চলে গেল। আমি রুমের সামনে বারান্দায় দাঁড়িয়ে আমার পরিবারের সবার কথা ভাবতেছি। বাবা, মা, ফারজানা সবাই যদি আজ থাকতো খুব ভালো লাগতো, কিন্তু আমার ভাগ্য খারাপ। তাই আমার পরিবার থাকতেও আমি এতিমের মতো বারান্দায় দাঁড়িয়ে এসব কথা ভাবতেছি আর কান্না করতেছি। তখনই আন্টি, মানে হিমুর আম্মু, এখন তো আর আন্টি বলা যাবে না, এখন তো শাশুড়ি মা হয়ে গেছে, মানে শাশুড়ি মা চলে আসলো। বাবা, এখন এখানে দাঁড়িয়ে আছো কেন? মেয়েটা একা রুমে আছে, যাও রুমে। আম্মু যাইতেছি। তুমি কান্না করছো কেন? হ্যাঁ, আসলে আজকে এই খুশির দিনে আমার পরিবার, আমার বাবা মায়ের কথা অনেক মনে পড়ছে, তো সেজন্যই আর কি। আমি তোমার দুঃখ বুঝি বাবা, কিন্তু কি করবে, পরিস্থিতি তোমাদের আজ এই জায়গায় দাঁড় করিয়েছে। আমিও তো তোমার আম্মু হয়ে গেছি, আমাকে নিজের মায়ের মতো মনে করবা না? করবা, যাও বাবা, রাত অনেক হয়েছে, রুমে যাও। বলেই শাশুড়ি মা চলে গেলেন। আমি ওর কয়েক মিনিট দাঁড়িয়ে থেকে রুমে গেলাম। রুমে যাওয়ার সাথে সাথে হিমু এসে আমার পাঞ্জাবির কলার ধরে বলতেছে, এই যে বর্মশাই, বাসার ঘরে বউকে বসিয়ে রেখে বাইরে কি করা হচ্ছিল শুনি? দেখছেন নি কি বউ আমার? বাসর ঘরে স্বামীকে যদি এভাবে শাসন করে, বাকি জীবনটা তো এমনি দাঁড়িয়েছিলাম। আম্মুর সাথে কথা বললাম, আর বাসার কথা মনে পড়তেছিল তাই। ও সরি। যা উজু করে এসো, নামাজ পড়ে আমরা আমাদের নতুন জীবন শুরু করব। ওকে আমার লক্ষ্মী বর্মশাই। দুজনে উজু করে নামাজ পড়লাম, আল্লাহর কাছে দোয়া করলাম। নামাজের পর শুয়ে পড়লাম। হিমু ড্রেস চেঞ্জ করে আমার বুকে এসে শুয়ে পড়লো। কিছুক্ষণ কথা বলার পর আমি হিমুকে একটু খেপাতে চাইলাম। তাই বললাম, হিমু আমার ঘুম পাচ্ছে, আমি ঘুমাবো। ওই কি কইলা? তুমি ঘুমাইবা তাই না? দাঁড়াও, ঘুমাইতেছি তোমায়। আরে আরে উঠছো কেন? আসো শুয়ে থাকো। হিমু উঠতেছিল, আমি আমার আবার জড়ি ধরে শুইলাম। কেন? তুমি নাকি ঘুমাইবা, তাই পানি নিয়ে এসে ঢেলে দিলাম। বাসর রাতে কেউ ঘুমায়? হ্যাঁ, তো বাসরাতে কি করে গো বউ? ওরে আমার দুষ্টু বর, বাসর রাতে কি করে সেটাও বলে দিতে হবে এখন? তুমি কি ফিডার খাও নাকি? হ্যাঁ, জানতেই তো চাইছি, এতে রাগ করার কি হলো? বুঝিয়ে দিলেই তো হয়। দাঁড়াও, বোঝাচ্ছি। এই কথা বলে হিমু আমাকে জড়ি ধরে লিপ কিস করতে লাগলো। লিপ কিস দিয়ে শুরু করে শেষে দুজনে হারিয়ে গেলাম পবিত্র ভালোবাসায়। দুজনে হারিয়ে গেলাম সুখের পরশে। রোমান্স শেষ করে দুজনে হাঁপাচ্ছি। হিমু আমার বুকেই শুয়ে থেকে বলল, কি এবার বুঝছো তো? হ্যাঁ বুঝেছি, এখন তো আরো একবার রোমান্স করতে মন চাইতেছে। অনেক দুষ্টুমি করেছো, এখন একদম নয়, রাত অনেক হয়েছে, ঘুমিয়ে পড়ি চলো। আরেকবার একটু আদর করেই ঘুমাবো। ইস ঢং। হিমুকে আরেকবার আদর করে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম ভাঙতেই বুঝতে পারলাম আমার মুখে পানি পড়তেছে। চোখ খুলে তাকিয়ে দেখি হিমুর চুল থেকে পানি পড়তেছে। তার মানে আমার আগেই উঠে ফ্রেশ হয়ে গেছে। হিমু দেখতে পেলো আমার ঘুম ভাঙছে। ঘুম ভাঙলেও বর্মশাই? ভাঙছে, কিন্তু বউটা আমাকে রেখে একা একা ফ্রেশ হয়ে নিল, এটা কি ঠিক হলো? তোমাকে ডাকলাম, তোমার ঘুম ভাঙলো না। এখন বেশি কথা না বলে ফ্রেশ হয়ে আসো, আমার নাস্তা করতে ডেকে গেছে একবার। আমি উঠে ফ্রেশ হতে গেলাম। ফ্রেশ হয়ে সবাই মিলে নাস্তা করলাম। ঢাকায় আঙ্কেল আন্টির সাথে কথা বললাম। সিহান, মিম, রাবিদের সাথেও কথা বললাম। বিবাহের 2 দিন পর শ্বশুর শাশুড়ি চলে গেল। আমরা দুজনে কলেজে যেতে লাগলাম। মান, অভিমান, ভালোবাসা, আদর, খুনসুটিতে চলতে লাগলো আমাদের সাংসারিক জীবন। একদিন রাতে হিমু আমার কাছে বায়না ধরলো, শোনো না, তুমি কি আমার সাথে এভাবে কথা বলছো? আমি তোমাকে বিয়ে করব, তোমাকে আমি বিয়ে করব। আমি বললাম, কি হয়েছে?
আমি একটা জিনিস চাই তোমার কাছে। বলো কি চাও? আমার না একটা কিউট সন্তান চাই। কি বলছো? আর তো 1.5 বছর আছে আমাদের মেডিকেল কোর্স কমপ্লিট হতে। এখন এই বাচ্চা নিতে যদি চাও, সমস্যা হয় যদি? কোনো সমস্যা হবে না, আমি সামলে নিতে পারবো, কিন্তু আমি মা হতে চাই, প্লিজ। আচ্ছা ঠিক আছে, চলো তাহলে শুরু করি একটা বেবি আনার মিশন। চলো। এরপর শুরু হয় বেবি আনার মিশন। বউকে আদর করার পর ঘুমিয়ে পড়লাম দুজনেই। এভাবে দেখতে দেখতে আরো প্রায় একটা বছর চলে গেল। হিমু প্রেগনেন্ট, 1 মাস পর ওর ডেলিভারি হবে। এখন পড়াশোনা এবং মেডিকেলে ভিজিট করার পাশাপাশি হিমুর কেয়ার করতে হয়। হিমুর আম্মু আজকে আসার কথা, কেননা এইসব ওনাকে প্রয়োজন। এই সময়ই রাতে আম্মু চলে আসলো। আম্মু হিমুর সাথে সবসময় থাকে। কয়েকদিন পর হিমু অসুস্থ হয়ে পড়লো। হিমুকে মেডিকেলে ভর্তি করলাম। আজকে হিমুর বাচ্চা হওয়ার সময় অপারেশন করতে হবে। যত সময় হিমুকে অপারেশন থিয়েটারে নিয়ে গেল, আমি আর আম্মু বাইরে বসে। আমি আল্লাহর কাছে বারবার দোয়া করতেছি যে হিমু এবং সন্তান দুজনেই সুস্থ থাকে যেন। অপারেশন শেষ হওয়ার পর ডাক্তার ম্যাম, ইনিও আমাদের শিক্ষক, বাইরে আসলেন। ম্যাম, হিমু ঠিক আছে তো? হ্যাঁ, তোমার স্ত্রী সুস্থ আছে, মেয়ে সন্তান হয়েছে, একটু পর কেবিনে শিফট করা হবে, তখন দেখা করিও। ওকে ম্যাম, থ্যাংক ইউ। ম্যাম চলে গেলেন। আমি প্রাণ ভরে আল্লাহর নিকট শুকরিয়া আদায় করলাম। কিছুক্ষণ পর হিমুকে কেবিনে দেওয়া হলো। আমি আর শাশুড়ি আম্মু দ্রুত কেবিনে গেলাম। আমি গিয়ে হিমুকে জড়ে ধরে কপালে ভালোবেসে পরশ চিহ্ন এঁকে দিলাম। হিমু তাকে দেখতেছে। হয়েছে বউকে আদর করা, এখন মেয়ের দিকে তাকাও, একদম তোমার মতো হয়েছে দেখো। আমি আমাদের নবাগত কন্যার দিকে তাকালাম, দেখেই মন জুড়িয়ে গেল। আল্লাহর অশেষ নিয়ামত। আম্মু আমার মেয়েকে কোলে নিয়ে পাশে বসে আছে। আমি হিমুর মাথার কাছে বসে আছি। তখনই হিমু ওর আম্মুকে বলল, আম্মু, আমি বুঝতে পারতেছি এবার থেকে আমার আদর ভালোবাসা একটু একটু করে কমবে। কেন রে মা? নতুন সদস্য বাসায় এসেছে, মেয়ে হয়েছে। আমার বর তো এখন থেকে মেয়েকেই বেশি ভালোবাসবে, আর তুমিও নাতনিকে পেয়ে গেলা। ও এখনই মেয়েকে হিংসে করতে শুরু করছো? করবো না? আমার ভালোবাসা কমবে যে? এক বিন্দুও কমবে না আমার পাগলি বউ, বরং আরো ভালোবাসা বাড়বে। 7 দিন পর হিমুকে বাসায় নিয়ে আসলাম। মেয়ের নাম রাখলাম রাফিয়া জান্নাত হায়াত। আস্তে আস্তে দিন যেতে লাগলো, মেয়েও বড় হতে লাগলো। শাশুড়ি মা 6 মাস আমাদের সাথে থেকে বাসায় চলে গেলেন। আমরাও আমাদের মেয়েকে নিয়ে সুখে দিন চালাতে লাগলাম। দেখতে দেখতে আমাদের মেডিকেল কোর্স প্রায় শেষের দিকে চলে আসলো। মেয়েরও 1 বছর পূর্ণ হলো। এখন একটু একটু কথা বলতে শিখেছে আমার মেয়েটা। মেয়ে এবং মাকে নিয়ে ফ্রি সময় মেতে উঠি আনন্দেতে। কয়েকদিন পর মেডিকেল ফাইনাল পরীক্ষা শুরু হলো। ভালোভাবেই পরীক্ষা দিলাম। নির্ধারিত সময়ে রেজাল্ট পেলাম। আল্লাহর রহমতে আমি আর হিমু খুব ভালো রেজাল্ট করছি। স্যাররা অনেক খুশি হয়েছেন। এলিসাও ভালো করছে। রেজাল্টের পর 1 বছর ইন্টার্নি করে ক্যামব্রিজ মেডিকেলে জব নিলাম আমরা দুজনেই। আমাদের মেয়ে রাফিয়ার আজ 2 বছর পূর্ণ হলো। মাঝে মেয়ে এসে ওর মায়ের নামে অভিযোগ দেয়, হিমুও মেয়ের নামে অভিযোগ দেয়। 3 জনের ভালোবাসায় আমাদের দিন যেতে লাগলো। এদিকে রেদনের বাসা ছেড়ে যাওয়ার প্রায় 10 বছর চলে গেল। রেদনের ছোট্ট বোন ফারজানার বিয়ে হয়ে গেছে। ছেলে একজন ডাক্তার, সে রাজশাহী হাসপাতালে জব করে। যদিও ফারজানা বিয়ে করতে চায়নি, কিন্তু শেষে রাজি হয়ে যায়। রেদনের আম্মু আবারও ব্রেন স্ট্রোক করেছে। এইবার নিয়ে 3বার স্ট্রোক করলেন তিনি। এবার স্ট্রোকটা অনেক ঝুঁকিপূর্ণ। হাসপাতালে নেওয়ার পর ডক্টর চেক আপ করার পর বললেন যে অবস্থা বেশ শোচনীয়। টেনশন করতে করতে উনি ভিতরে ভিতরে শেষ হয়ে গেছেন। ওনার ব্রেনে রক্তক্ষরণ হয়ে গেছে। দ্রুত অপারেশন না করলে তাকে সুস্থ করা যাবে না। রেদনের পরিবার এই কথা শোনার পর একদম ভেঙে পড়েছে। রেদনের বাবা আর বড় বোন নিজেরাই দায়ী করেছেন এই অবস্থার জন্য। সিনিয়র ডক্টর রহমান রেদনের পুরো পরিবারকে নিজের মেডিকেলে ডাকলেন। কেবিনে যাওয়ার পর ডাক্তার রহমান রেদনের বাবাকে বললেন, দেখুন মিস্টার খান, আপনার স্ত্রীর অবস্থা দিন দিন অবনতি হয়ে যাচ্ছে। এখন কি করতে হবে ডক্টর? আমরাই দায়ী আমার স্ত্রীর এই অবস্থার জন্য। পুরনো কথা বাদ দিন, আপনার স্ত্রী দ্রুত অপারেশন করাতে হবে। তাহলে আপনারা ব্যবস্থা করুন। 15 থেকে 20 দিনের মধ্যে আমরা অপারেশন করব। আর এই অপারেশন করার জন্য আমরা দেশের বাইরে থেকে ডক্টর আনব, তাই খরচটা বেশি লাগতে পারে। যত টাকাই লাগুক দেব, তবুও আমার স্ত্রীকে সুস্থ করতে হবে। ওকে, আমরা ব্যবস্থা করছি। ডাক্তার রহমান সকল ডাক্তারদের নিয়ে আলোচনার ব্যবস্থা করলেন। সেখানেই তিনি রেদনের আম্মুর অপারেশন ব্যাপারে তুলে ধরলেন। সমস্ত সিনিয়র ডাক্তাররা একমত হলেন যে তারা বিদেশ থেকে স্পেশাল ডাক্তার নিয়ে এসে অপারেশন করাবে। ডাক্তার রহমান সবাইকে বিদেশি ডাক্তারের সাথে যোগাযোগ করতে বললেন।
কোন ডাক্তারের মাধ্যমে অপারেশন করাবেন তা জানার জন্য, কেননা ব্রেন অপারেশন খুব জটিল একটা অপারেশন। মিটিং শেষ করে ডাক্তাররা যে যার কাজে চলে গেল। খান পরিবারে আজ কারো মুখেই কোনো কথা নেই, শুধু একজন ব্যক্তি, সে হচ্ছে ফারজানা। ফারজানা রাজশাহীতে স্বামীর সাথেই থাকে। মাকে দেখার জন্য কুড়িগ্রামে হাসপাতালে এসেছে। ফারজানা পরিবারের সবাইকেই তার মায়ের এই অবস্থার জন্য দায়ী করেছেন। পরিবারের সব লোকজন চুপ করে আছে। ফারজানা চোখ চলে যায় রিমির দিকে। রিমিও হাসপাতালে ছিল। তখন ফারজানা রিমির দিকে তেড়ে গিয়ে বলল, তুমি কেন এসেছো এখানে? আমার মায়ের মৃত্যু দেখতে? আমার মায়ের এই অবস্থার জন্য তুমি দায়ী আর তোমার বোন। এখন তামাশা দেখতে এসেছো? রিমি কোনো উত্তর দিচ্ছে না, তার চোখ দিয়ে পানি পড়তেছে। তখন রাসেল বলল, ফারজানা রিমি নিজের ভুল বুঝতে পেরেছে। এখন সেও ছোট মার এই অবস্থার জন্য কষ্ট পাচ্ছে। ওকে আর কিছু বলিস না। কেন? তোমার বউকে কিছু বলেছি বলে কি এখন কষ্ট লাগছে? কষ্ট আমারও লেগেছিল সেদিন, যেদিন তোমরা সবাই মিলে আমার ভাইয়াকে বের করে দিয়েছো। আজ যদি আমার মায়ের কিছু হয়ে যায়, তোমাদের কাউকে ছাড়বো না আমি, এমনকি আমার বাবাকেও না। ফারজানা এরকম কথা শুনে সবাই শুধু অবাক হয়ে তাকিয়ে আছে। হাসপাতালের ডক্টররা মিটিং করার 3 দিন পর আবারও সবাই পরামর্শ করতে বসলো। সেখানে ডক্টর ইসলাম নামের এক সিনিয়র ডাক্তার একজন টপ সার্জারি ডাক্তারের খোঁজ দিলেন। আমি একজন সার্জারি ডাক্তারের খোঁজ নিয়েছি। সবকিছু জানার পর আমার এটাই মনে হচ্ছে যে এই অপারেশনের জন্য একমাত্র তিনিই পারফেক্ট। কে তিনি? লন্ডনের ক্যামব্রিজ মেডিকেল কলেজ ও হাসপাতালের একজন দক্ষ ডাক্তার তিনি। আপনি ডাক্তার হৃদয়ানের কথা বলছেন না তো, যিনি বাংলাদেশি? হ্যাঁ, আমি তার কথাই বলছি। আমিও অনেক ডাক্তারের সাথে যোগাযোগ করার পর ডক্টর হৃদয়ানের ব্যাপারে জেনেছি। যেহেতু আপনারও মনে হচ্ছে তাকে দিয়ে অপারেশন করানো উচিত, তাহলে আমরা তার সাথেই যোগাযোগ করি। আপনারা কি বলেন সবাই? মিটিং উপস্থিত সব ডাক্তাররা ডক্টর রহমান আর ডক্টর ইসলামের সাথে একমত হলেন। ডক্টর রহমান বললেন, তাহলে আমি কালকেই ঢাকায় চলে যাব। সেখান থেকেই আমি ডক্টর হৃদয়ানের সাথে যোগাযোগ করব। চলেন সবাই। মিটিং শেষ হয়ে গেল। হৃদয়ানের পরিবারকে জানানো হলো যে লন্ডন থেকে ডাক্তার নিয়ে এসে খানের স্ত্রীর অপারেশন করানো হবে। ডক্টর রহমান পরদিন সকালে ঢাকা চলে গেলেন। ঢাকা মেডিকেল কলেজের সিনিয়র ডাক্তারের সাথে কথা বলে ডাক্তার হৃদয়ানের ফোন নম্বর নিলেন। সন্ধ্যার পর লন্ডনে সকালবেলা ডক্টর রহমান হৃদয়ানকে ফোন দিলেন। ফোন দিয়ে তিনি হৃদয়ানকে সবকিছু খুলতে বললেন এবং রিকোয়েস্ট করলেন তিনি যেন বাংলাদেশে চলে আসেন। এদিকে আমাদের সংসার জীবন ভালোই চলতেছে। দেখতে আমার রাফিয়ার 3 বছর বয়স হয়ে গেল। আমার শাশুড়ি এবং এখন পুরোপুরি বাংলাদেশে গিয়ে থাকার জন্য বারবার বলতেছেন। আমি কোনো কিছু এখনো বলিনি, তবে হিমু আর রাফিয়াকে বলেছি ওরা যেন বাংলাদেশ চলে যায়। আমি দেরিতে চলে যাব। একদিন রাতে মেডিকেল থেকে বাসায় এসে দেখি হায়াত কান্না করতেছে। আমি রুমে যাওয়ার সাথে সাথে হায়াত এসে আমাকে বাবা বলে জড়িয়ে ধরলো। আমি হায়াতকে করে নিয়ে বললাম, কি হয়েছে, আমার মামনিটা কান্না করতেছে কেন? বাবা, আম্মু আমাকে মেরেছে বলেই কান্না করতে লাগলো। কি, আমার মামনিকে মেরেছে? দাঁড়াও, তোমার আম্মুর বিচার করতেছি। তোমার আম্মু কোথায়? আম্মু রান্না করতেছে। আচ্ছা, মামনি রান্না শেষ হোক, তখন বিচার হবে, কেমন? হ্যাঁ বললো, বাবা, আম্মুকে ওর বাবার বাড়ি পাঠিয়ে দাও, সেখানে গিয়ে থাকবে। তখন হিমু কিচেন থেকে বেরিয়ে আস্তে আস্তে বলল, কে কার বাবার বাড়িতে থাকবে? তুমি যাবে তোমার বাবার বাড়িতে? তাহলে তুমি কোথায় থাকবে? আমি আমার বাবার সাথে থাকবো। তুমি আমার লক্ষ্মী মামনিকে মেরেছো কেন? মারবো না তো কি করব? তোমার মেয়ে এত জেদ করে কেন? আম্মু, কি করছো তুমি? বাবা, আমি শুধু আম্মুর কাছে কিছু জিনিস চেয়েছি, তাই মেরেছে। আচ্ছা দাঁড়াও, তোমার আম্মুকে বকা দিচ্ছি। হিমুকে মিশে মিশে একটু বকা দিলাম। আমার সোনা বাবাই বলেই গালে একটা চুমু দিল। এখন তুমি টিভি দেখো, আমি ফ্রেশ হয়ে আসি, কেমন? আচ্ছা বাবা। আমি রুমে গেলাম ফ্রেশ হতে। হিমু রান্না শেষ করতে গেল। আমি ফ্রেশ হয়ে কিচেনে গেলাম। গিয়ে দেখি হিমু মন খারাপ করে রান্না করতেছে। বুঝে গেলাম বকা দিয়েছি তাই মন খারাপ করছে। আমি আস্তে আস্তে হিমুকে গিয়ে পেছন থেকে জড়িয়ে ধরলাম। আমার বউটার মন খারাপ কেন গো? কেন এসেছো? যাও, তোমার মেয়ের কাছে যাও, আমার কাছে কি? আমার বউয়ের কাছে আমি আসবো না তো কে আসবে? আর হায়াত ছোট মানুষ, বুঝে কম, সেটা তো জানোই। তাই বলে আমাকে বকা দিবা? আমাকে একটুও ভালোবাসো না এখন, শুধু মেয়েকেই ভালোবাসো। ইস রে, আমার বউটার অভিমান হয়েছে বুঝি। আসো একটু আদর করে দিই। বলেই হিমুর কপালে কিস দিলাম। রাতে খাবার পর হিমুকে জিজ্ঞেস করলাম বাংলাদেশে কবে যাবে। হিমু জানালো আগামী সপ্তাহে।
দেখতে দেখতে হিমুর যাওয়ার সময় ঘনিয়ে এলো। আমাকে খুব জেদ করলো সাথে যাওয়ার। আমি কিছুদিন সময় চাইলাম। হিমুকে সকালে বিমানে তুলে দিয়ে এলাম। যাওয়ার সময় মা মেয়ে দুজনেই খুব কান্না করলো আর আমাকে দ্রুত বাংলাদেশে চলে যেতে বললো। আমি ওদের বিদায় দিয়ে মেডিকেলে চলে গেলাম। যাওয়ার পথে শাশুড়ি মাকে জানিয়ে দিলাম যে হিমু ওরা হায়াত চলে গেছে। হিমু দেশে যাওয়া 6 মাস হয়ে গেল। খুব একাকী লাগছে এখন। প্রতিদিন ফোনে কথা বলি। হিমু বারবার করে চলে যেতে বলতেছে। হিমু গত মাসে একটা হাসপাতালে সিনিয়র ডাক্তার হিসেবে জয়েন করছে, কিন্তু আমাকে হাসপাতালের নাম বলেনি। বলেছে আমি বাংলাদেশ গেলে সেটা নিজেই জানতে পারবো, সারপ্রাইজ থাকবে। রাতে খাবার খেয়ে ঘুমিয়ে গেলাম। পরদিন সকালে ঘুম থেকে উঠে ওয়াশরুমে গেলাম ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে এসে দেখি ফোন বাজতেছে। ফোন হাতে নিয়ে দেখি বাংলাদেশ থেকে ফোন রিসিভ করলাম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে বলছেন? আমি ডক্টর রহমান বলছি, ঢাকা থেকে। এরপর ডক্টর রহমানের সাথে কি কথা হয়েছে সেগুলো আপনারা প্রথম পর্বেই জানতে পেরেছেন। সেগুলো আর নতুন করে এখানে বলবো না। বাস্তবে ফিরে আসি। বাস্তবে ফিরে এলাম। দীর্ঘ জার্নির সন্ধ্যাবেলা বাংলাদেশে পৌঁছে গেলাম। সমস্ত কাজ শেষ করে এয়ারপোর্ট থেকে বের হয়েই দেখি সুমন দাঁড়িয়েছে। সুমন ঢাকায় জব করে, তাই ঢাকাতেই থাকে। যারা প্রথম থেকে গল্পটা শুনেছেন, আমি সুমনকে এয়ারপোর্টে ডেকেছিলাম। আমাকে দেখা মাত্রই সুমন দৌড়ে এসে জড়িয়ে ধরলো। দুই বন্ধুর চোখেই পানি। 7 বছরের বেশি সময় পর দেখা হলো। কুশল বিনিময় শেষে সুমন বলল, তুই তো ভাই সেই হয়ে গেছিস, ফিটনেস একদম ফিট। তুই তো হিরো হয়ে গেছিস। চল এখন বাসায় চল, তোর ভাবি আর আমার মেয়ে তোকে দেখার অপেক্ষায় আছে। আমি বলে এসেছি তোর কথা। শালা হারামি, বিয়ে করলি, মেয়ের বাবা হইলি, অথচ আমি জানি না। দেখ ভাই, রাগ করিস না। ভেবেছিলাম তোকে সারপ্রাইজ দেবো, কিন্তু তুই আসার খুশিতে সব বলে দিয়েছি। এখন চল। দুই বন্ধু গাড়িতে উঠে কথা বলতে বলতে বাসায় চলে এলাম। বাসায় দরজার বেল দিতেই ভাবি মানে সুমনের বউ এসে দরজা খুলে দিল। দেখে মনে হলো আমাদের জন্যই দরজার কাছেই দাঁড়িয়েছিল। আমাকে দেখেই, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। আরে পরেও কথা বলা যাবে। আমার দোস্তকে কি বাইরে দাঁড় করিয়ে রাখবা নাকি? আরে না ভাইয়া, আসেন ভেতরে। ভিতরে গিয়ে ফ্রেশ হয়ে রাতের খাবার খেয়ে সবাই মিলে আড্ডা দিলাম। সুমনের বউ আর মেয়ে অনেক সুন্দর, ব্যবহারও খুব ভালো। আড্ডার সময় সুমন বলল, তো তুই কি একেবারেই দেশে চলে আসছিস নাকি আবার যাবি? না আর যাবো না, একদম থেকে যাবো দেশে। আরও দেরিতে আসতাম, কিন্তু একটা সিরিয়াস অপারেশন করার জন্য আসতে হলো, তাই একেবারেই চলে আসলাম। ভাবি জানে কি? না, তোর ভাবিকে সারপ্রাইজ দেওয়ার জন্যই তো তোকে কাউকে জানাতে নিষেধ করেছি। ও শোন, কাল সকালে মিরপুর যাব। মারিয়াদের বাসায় নাকি? হ্যাঁ। আড্ডা শেষ করে ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে সুমনকে নিয়ে মিরপুর চলে আসলাম। আঙ্কেলের বাসার সামনে এসে দরজায় কলিং বেল বাজালাম। একটু পর দরজা খুলে গেল। সামনে দেখি মারিয়া। মারিয়া আমার দেখি কিছুক্ষণ তাকিয়ে দেখলো। হয়তো এত বছর পর চিনতে একটু সময় লাগতেছে। সাথে সাথে ভাইয়া বলে চিৎকার দিয়ে আমাকে এসে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। মারিয়ার ভাইয়া ডাকের চিৎকার শুনে আঙ্কেল আন্টি দরজার সামনে এসে আমাকে দেখে তো একেবারে অবাক হয়ে গেছে। আমি মারিয়াকে ছাড়িয়ে নিয়ে বললাম, আমার পিচ্চি বোনটা তো অনেক বড় হয়ে গেছে দেখছি। ভাইয়া তোমার পিচ্ছি বোন আর পিচ্ছি নেই। আমি আঙ্কেল আন্টিকে সালাম করলাম। আঙ্কেল আন্টি দুজনে আমাকে দেখে বুকে নিয়ে কান্না করলো। রুমে যাওয়ার পর আন্টি বলল, বাবা তুমি আসবে আমাদের কাউকে বললে না, 2 দিন আগেও তো কথা হয়েছিল। আসলে আন্টি আমি আসতাম না, কিন্তু হঠাৎ করে দেশে আসতে হলো। হ্যাঁ, কেন আসবে দেশে? কে আছে তোমার দেশে? আমরা তো এখন পর হয়ে গেছি। আন্টি এসব কি বলো তুমি? তোমাকে তো আমি মা মনে করি। মাকে কি কখনো ছেলে পর ভাবে? এই কথা দিলাম। আর তোমাদের ছেলে বিদেশ যাব না। ভাইয়া সত্যি তুমি আর যাবে না? আরে পাগলি বোন আমার, আর যাব না, দেশেই থাকবো। সবাই মিলে নাস্তা করলাম। তারপর আঙ্কেল আন্টিকে বললাম আমি কেন এসেছি, আর এখন থেকে দেশেই থাকবো। আঙ্কেল আন্টি আর মারিয়ার জন্য কিছু উপহার এনেছিলাম, সেগুলো দিয়ে বিদায় নিলাম। কেননা আমাকে ডক্টর রহমানের সাথে দেখা করতে হবে। আঙ্কেল আন্টির কাছ থেকে বিদায় নিয়ে ডক্টর রহমানকে ফোন দিলাম।